তো আজকের ক্লাসে আমরা শুরু করব পাইথনের যত রকমের ডেসক্রিপটিভ প্রশ্নগুলো আছে, সেটার প্রত্যেকটা প্রশ্ন কিরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে, যেটা কেভিএস, এনভিএস, ইআরএমএস, টিজিটি এবং পিজিটিতে যেরকম ধরনের প্রশ্নগুলো আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে কিন্তু যে আমাদের পাইথনের যে বেসিক আইডিয়াটা কিন্তু আমাদের থাকা খুবই দরকার। যত রকম আমাদের ভিডিও রয়েছে প্লেলিস্টে, প্রায় 25 থেকে 30খানা ভিডিও, সেটা কিন্তু আমাদের আগে ভালো করে দেখে ওটাকে রপ্ত করে নিতে হবে। তারপর আমরা বেসিক যত রকমের ডিসক্রিপটিভ প্রশ্ন আসতে পারে। এবং আরেকটা কথাও এখান থেকে বলবো যে এখানে 75+ প্রশ্ন রয়েছে এই সেটটার মধ্যে, 27 পেজের সেট রয়েছে। তার মানে এটা একদমই না যে এখান থেকেই ডিটো প্রশ্ন কপি পেস্ট হবে পরীক্ষায়। প্রোগ্রামিং এর কোনো রকম শেষ হয় না। অ্যাটলিস্ট এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। কিছু প্রশ্ন হয়তো মুখস্থর প্রশ্ন হবে, যে ধাঁচ একই থাকবে, জাস্ট নাম হয়তো পাল্টে গেছে। এরকমও কিছু প্রশ্ন আমি বলে দেবো সেই প্রশ্নগুলো। এবং কিছু প্রশ্ন যেগুলো মানে আমাদের লজিক্যাল প্রশ্ন, যেরকম প্রথম প্রশ্নটাই দেখতে পাচ্ছ যে একটা নাম্বারকে প্রাইম নাম্বার কিনা এরকম চেক করার প্রোগ্রাম, এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু আসতে পারে। তো এরকম ধরনের লজিক্যাল বেস প্রোগ্রামের কিন্তু কোনো শেষ নেই কোনো। তো এরকম ধরনের যত রকম প্র্যাকটিস তোমরা করতে পারছো। এবং আমি এটাও বলে দিই এখানে যে আমি টোটাল 15-15-30খানা সিবিএসসি বোর্ডের আমাদের 70 মার্কসের ফুল ফ্লেজেড প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমাদের ড্রাইভে রয়েছে। তো সেখান থেকে তোমরা যদি অ্যাটলিস্ট প্র্যাকটিস করো তাহলে ওখান থেকে আইডিয়া কিন্তু ক্লিয়ার হবে। এবং যতগুলো প্রশ্ন ওখানে রয়েছে প্রত্যেকটা পেপারে, যতগুলো পাইথনের প্রশ্ন রয়েছে এরকম 15-15-30 দুটো সেটে আছে, সেট 1 সেট 2, সবগুলো প্র্যাকটিস করলে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। মোস্ট প্রবাবলি যে আজকের যে টপিকটা আমরা নিয়ে কথা বলছি এটা সেট 1-এই পাবে। সেট 2-তে যেটা আছে সেটা আগামী ক্লাসেস যেগুলো হবে, যেটা নর্মালি টিজিটিতে নেই, ওটা পিজিটিতে রয়েছে মেনলি বেশিরভাগটা। তো টিজিটির রেসপেক্টে হচ্ছে প্লাস পিজিটির জন্য যে সেট 1টা ইজ এলিজিবল। আর সেট 2 যে যতগুলো আমাদের 15টা পেপার রয়েছে সেটা অনলি ফর দ্য পিজিটি। পিজিটিতে ওই পোর্শনগুলো এক্সট্রা রয়েছে, যেটা হচ্ছে আমাদের নামপাই, পান্ডাস, ডেটা ভিজুয়ালাইজেশন, এটা আলাদা পার্ট পাইথনের। তো সেগুলো এক্সট্রা ওখানে রয়েছে, সেটা আমরা ওখানে সেটা তোমরা সেট 2 থেকে প্র্যাকটিস করতে পারো। তো এই হচ্ছে বেসিক আইডিয়া দিয়ে বলে কিছু ক্লাসটা শুরু করছি। তো কিছু প্রশ্ন এরকম দেখবো যেগুলো আমাদের আসতে চলেছে, হাওয়া আসতে পারে বলতে পারি। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটা প্রাইম নাম্বার চেক করার প্রোগ্রাম, এগুলো বেসিক ছোটবেলায় আমরা পড়েছি। তো এরকম ধরনের প্রশ্ন দিতে পারে, কোনো বিকল্প নেই। 4 নম্বরের প্রশ্ন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে। তো প্রাইম নাম্বার কথাটার মানে কি, যদি বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং রাখি, যে কোনো নাম্বার যদি ইটসেলফ এবং 1 দিয়ে ডিভাইড হয়, এছাড়া আর কোনো দিয়ে ডিভাইড হয় না, সেটাকে প্রাইম নাম্বার বলা। যেরকম যদি 11-এর কথা বলি, 11 শুধু 1 দিয়ে ডিভাইড হতে পারে এবং 11 দিয়ে ডিভাইড হবে, এর মাঝখানে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড হতে পারে না। তাহলে এরকম নাম্বারকে বলা হয় প্রাইম নাম্বার। এর বাংলা ভাষাটা আর আমি জানি না বলে বললাম না, বাট ইংলিশটাই বললাম, প্রাইম নাম্বার। এবং আমি হয়তো প্রাইম নাম্বারের প্রোগ্রামটা রেখেছি, পরীক্ষায় হয়তো কম্পোজিট নাম্বার দিতে পারে। কম্পোজিট নাম্বারটা কি, প্রাইমের অপোজিট, মানে যেগুলো প্রাইম নাম্বার না সেগুলোকে বলা হয় কম্পোজিট নাম্বার, এরকমও হতে পারে। তো এই জন্য বললাম প্রোগ্রাম কখনো ফিক্সড হয় না যে ফিক্স সেট গল্প, কিন্তু একটা আইডিয়া পাবো যে এরকম ভাবে আমরা এগাতে পারি। তো প্রশ্নটা কি করে সলভ করেছি দেখে নাও। তো প্রথমে একটা ইনপুট নিয়েছি ইউজার থেকে। ইনপুট নেওয়ার এই গল্পগুলো আমি ধরে নেবো তোমরা অলরেডি জানো। ইনপুট ফাংশন রয়েছে এখানে, ইনপুট ফাংশনের মধ্যে আমরা একটা মেসেজ ডিসপ্লে করেছি এন্টার আ নাম্বার। তার মানে ইউজার প্রথমে দেখবে এন্টার আ নাম্বার বললে সে এন্টার করবে। এবং আমরা ইন্টিজারের টাইপ কাস্টিং করে নিয়েছি। এইগুলো কিন্তু বেসিক, আমি ধরে নিচ্ছি এগুলো সব তোমরা জানো, মানে বেসিক পাইথন অলরেডি তোমরা জেনে রয়েছো। ভালো কথা, ওটা এন নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। তারপর এই কাউন্ট বলে এটা ফ্ল্যাগ ভেরিয়েবল। ফ্ল্যাগ ভেরিয়েবল কি জিনিস যদি বলি আমি, প্রোগ্রামিং এ ফ্ল্যাগ ভেরিয়েবল দু রকম ভ্যালু নিতে পারে। এটাকে বাইনারি বা বুলিয়ান ভেরিয়েবলও বলা হয়, হয় 0 হয় 1। এর কাজটা আমরা সেট করি। তো এখানে আমরা এই 0 ধরা মানে আমি ধরে নিয়েছি যে নাম্বারটা ইনপুট করেছে এটা হয়েছে হয়তো ধরে নাও প্রাইম নাম্বার, আমি আগের থেকে অ্যাজাম্পশন করে নিয়েছি। দেখো এই লজিকগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তোমরা যারা দেখছো তোমরা হতে পারে তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা লজিক দিয়ে তোমাদের বোঝাচ্ছি, হতে পারে তোমরা তোমাদের নিজের লজিক দিয়েও যদি প্রোগ্রামটা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা একদম লজিক এটা জানে না তাদের জন্য আমি আমার লজিকটা বলছি, সেটাকে ফলো করলে হবে। আর কেউ যদি মনে করো আমি অন্য লজিকে করি স্যার, এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো প্রোগ্রামের কোনো লজিক কখনো ফিক্সড হয় না। এগুলো হচ্ছে লজিক্যাল প্রোগ্রাম। কিছু প্রোগ্রাম লজিক্যাল প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম মুখস্থর প্রোগ্রাম, সেটাও বলে দেবো, যেগুলো কোনো চেঞ্জেস হওয়ার নেই। যেরকম বাবেল শর্ট চেঞ্জ করবে কোথা থেকে, বাবেল শর্ট সবসময় বাবেল শর্টই হবে।
ইনসারশন শর্ট, সিলেকশন শর্ট, এগুলোকে চেঞ্জের ব্যাপার থাকে না, এগুলো মুখস্থ প্রোগ্রাম। তো কিছু জিনিস যেগুলো মুখস্থ, কিছু জিনিস যেগুলো চেঞ্জ করা যায়, ম্যান টু ম্যান ভ্যারি করে। যাই হোক, তো এখানে আমি এটাকে ওয়ান কাইন্ড অফ, অনেকগুলো এখানে কাউন্টার হিসাবে ইউজ করে, যে আলটিমেটলি যদি দুবার ডিভাইড হয় তাহলে সেটা প্রাইম নাম্বার হয়। অনেকগুলো এখানে ফ্ল্যাগ হিসাবে ইউজ করে, এটাকে আমি ফ্ল্যাগ হিসাবে ইউজ করেছি। মানে আমি জিরো ধরেছি, তার মানে আমি ধরে নিলাম যে এইটা একটা প্রাইম নাম্বার, মানে ইউজার যে নাম্বারটা দিয়েছে এটা ধরে নিলাম এটা একটা প্রাইম নাম্বার। এবার একটা ফর লুপ চালিয়েছি রেঞ্জ ফাংশনে, আশা করি তুমি আমি বুঝতে পারছি যে তোমরা কাজ জানো। 2 থেকে n অবধি ঘুরবে, তার মানে 2 থেকে শুরু হবে n-1, ধরে নাও n এর ভ্যালু 11 ধরে নাও ইউজার দিয়েছে, তাহলে 2 থেকে 10 অবধি এই লুপটা চলবে, 2 3 4 এভাবে চলবে। এবং প্রত্যেকবার আমি এটাকে ডিভাইড করেছি, মানে মডিউলাস বার করেছি। দেখো কোনো একটি নাম্বার যখন ডিভাইড হয় তাহলে রিমাইন্ডার 0 হবে, এটাই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে n হচ্ছে সে নাম্বারটা, i হচ্ছে লুপ ভেরিয়েবল, আমি মডিউলাস করেছি, তার মানে হচ্ছে ডিভাইড করে চেক করছি সাকসেসফুল ডিভাইড হচ্ছে কিনা। যদি ডিভাইড হয়ে যায় তাহলে আমি ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে 1 সেট করে ব্রেক করে বেরিয়ে যাচ্ছি। তার মানে কি, গল্পটা ভালো করে বোঝো। দেখো আমি 1 দিয়ে লুপটা ঘোরাইনি, কেন জানি 1 সবসময় ডিভাইড হবেই। 2 থেকে শুরু হয়েছে n-1, n ধরে নাও 11, n এর ভ্যালু ধরে নাও এখানে 11, আমি অ্যাজাম্পশন করছি ইউজার 11 দিয়েছে, তার মানে 2 থেকে 10-এর মধ্যে তো কোনো সংখ্যা ডিভাইড হওয়া উচিত না। যে কোনো সংখ্যা যখন তোমাকে দেওয়া হবে সেটা 10ও যদি দেয়, তার মানে 2 থেকে 9-এর মধ্যে যদি কোনো সংখ্যা ডিভাইড করে দেয় তাহলে সেটা প্রাইম নাম্বার না। তো এই লজিকটা এইভাবেই বিল্ড করা আছে। আমি 1কে ছেড়ে দিয়েছি আর ইটসেলফটাকে ছেড়ে দিয়েছি, আমি লুপটা তার মাঝখানে ঘুরিয়েছি, ঘুরিয়ে চেক করছি যে কোনো নম্বর, কোনো সংখ্যা এর মধ্যে কি আমাকে এই যে n কে ডিভাইড সাকসেসফুলি করছে কিনা। যদি করে ফেলে তাহলে আমি কি করছি, ফ্ল্যাগকে 1 সেট করছি, 1 মানে নট প্রাইম, এটা আমি আমার লজিকে তৈরি করেছি। এটা কিন্তু এই এই যে এই ফ্ল্যাগ ভেরিয়েবলের যে কাজটা, 0-কে কি ইন্ডিকেট করছো, 1-কে কি ইন্ডিকেট করছো, এটা ডিপেন্ড করছে যে প্রোগ্রাম রেডি করছে। এবার অনেকগুলো এখানে 1 রাখতে পারে, 0 রাখতে পারে, তাদের উপর ব্যাপার, এটা পুরোপুরি যারা যে প্রোগ্রাম করবে তার উপর, তার হাতে কন্ট্রোল রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা আমি তৈরি করেছি, এটা আমার হাতে কন্ট্রোল ছিল। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এটা নট প্রাইম আমি সেট করলাম। এবার আমি এই লুপ থেকে বেরিয়ে আমি চেক করব যে যদি কাউন্টের ভ্যালু, মানে ফ্ল্যাগ ভেরিয়েবলের ভ্যালু যদি 0 হয়, 0 মানে কি, যা ছিল তাই। দেখো এই 11-র ক্ষেত্রে যদি বলি, 2 থেকে 10-এর মধ্যে কোনো সংখ্যাই 11-কে ভাগ করতে পারবে না, তার মানে কখনোই এই লুপ এই ইফের মধ্যে ঢুকবেই না। তার মানে 2 থেকে 10 অব্দি লুপটা ঘুরে বেরিয়ে চলে আসবে, কাউন্টের ভ্যালু 0ই থাকবে। তো 0 থাকা মানে বলে দেবো প্রাইম নাম্বার, না হলে এলসে বলে দেবো নট প্রাইম। এই কোলনগুলো কেন দিতে হয় এগুলো বেসিকে বলে দিয়েছি। এটা কিন্তু ট্যাব, কিন্তু মাথায় রাখবে এখানে ট্যাব মারা এগুলোতে। ট্যাব মানে আমাদের পাইথনে কিন্তু কোনো ব্র্যাকেটের গল্প নেই, এখানে ট্যাব ইউজ করতে হয়, ঠিক আছে। আর এখানে কোলন, ফরও এখানে কোলন দিয়েছি, দেখো হাইলাইট করলাম, ইফেও কোলন দিয়েছি, জাস্ট একবার করে বলে দিচ্ছি, এলসেও কোলন। এগুলো বেসিক আমাদের পাইথনের মধ্যে পড়ে, ভিডিওগুলো দেখলে এগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জাস্ট এখন আমি না প্রোগ্রামের উপর কথা বলছি, ঠিক আছে। চলে আসলাম নেক্সট, আশা করি প্রোগ্রামটা বুঝে গেছো। আরেকটা খুব পপুলার প্রোগ্রামের মধ্যে একটা খুব ভালো প্রোগ্রাম, প্যালিন্ড্রোম নাম্বার কিনা, ঠিক আছে। এটা অনেকভাবে করা যেতে পারে, এর অরিজিনাল ওয়েটা দেখিয়েছি, অনেক লোক পাইথনের কিছু ফাংশন ইউজ করেও করতে পারে, সেটাও আমরা পরে গিয়ে দেখবো, যখন স্ট্রিং এর উপর প্যালিন্ড্রোম চেক করবো তখনও দেখতে পারি। তো প্যালিন্ড্রোম কথাটার মানে কি বলে দিই, ধরে নাও 1331 ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। কেন, এটাকে রিভার্স করলেও তুমি 1331 পাবে, তার মানে একটা সংখ্যা যখন তোমাকে দেওয়া হবে এটাকে যদি রিভার্স করে সেটাই আসে, এটাকে বলা হয় প্যালিন্ড্রোম নাম্বার। যেরকম 234, এটা প্যালিন্ড্রোম নাম্বার না, কিন্তু কেন, এটা ঘুরিয়ে দিলে কি হবে, 432 হবে, এটা কিন্তু প্যালিন্ড্রোম নাম্বার না। প্যালিন্ড্রোম নাম্বারের কথার মূল বক্তব্য হচ্ছে নাম্বার যেটা ইনপুট করবে কোনোভাবে তাকে রিভার্স করতে হবে, রিভার্স করার পর যদি আমরা সেই নাম্বারটাই ঘুরে পাই সেটা কিন্তু প্যালিন্ড্রোম নাম্বারের মধ্যে একটা গল্প। তো এই প্যালিন্ড্রোম নাম্বার, এই জিনিসগুলো বা আর্মস্ট্রং নাম্বার, কৃষ্ণমূর্তি নাম্বার, এগুলো কিন্তু একটা ধাঁচে কাজ করে। কিভাবে কাজ করে, এগুলোকে বলা হয় ডিজিট এক্সট্রাক্টিং কনসেপ্ট। ডিজিট এক্সট্রাক্টিং কনসেপ্ট কথাটার মানে কি, দেখো আমরা ধরে নাও আমরা লিখলাম 1331, তো ডিজিট এক্সট্রাকশন মানে কি, যে আমাকে এক একটা করে ডিজিটকে কেটে কেটে বার করতে হবে। 1-কে কেটে বার করব, 3-কে কেটে বার করব, এই 3টায় কেটে বার করব, এই 1টায় কেটে বার করব। ধরে নাও কথার কথা বললাম, ছোট সংখ্যা দিয়ে বলছি, 2 3 4, 4টায় কেটে বার করব, 3টায় কেটে বার করব, 2 থেকে কেটে বার করব। এর ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি আছে সেটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এটার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা 10 দিয়ে ভাগ করব। দেখো আমরা যদি 234-কে 10 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি, 23 যদি হয়, আমাদের কোশ্চেন 23 হবে।
আর 230 হয়ে গেল, 4 অ্যাজ আ রিমাইন্ডার বেরিয়ে গেল। তার মানে আমরা যখনই 10 দিয়ে ভাগ করি যেটা বেরাবে রিমাইন্ডারটা সেটা হচ্ছে এক্সট্রাক্টেড ডিজিট। হ্যাঁ, আমরা সামনে দিয়ে কাটতে পারবো না, বাট পেছন দিয়ে কাটতে পারছি কিন্তু। এবার দ্বিতীয়বার কি করে, প্রথমবার করলাম 4 বেরালো, অ্যাজ আ রিমাইন্ডার 4 বেরিয়েছে। দ্বিতীয়বার আমরা এই 23-এর ওপর কাজটা করবো, আর 230-র উপর কাজ করবো না কিন্তু। তো 23-কে যদি আবার তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে তোমার কি আসবে, 2 যা 20 হয়ে যাবে, 3 অ্যাজ আ রিমাইন্ডার বেরিয়ে গেল কিন্তু, ঠিক আছে। এর পরের বার কি করব, 2 দিয়ে কাজ করব। তো 2কে 10 দিয়ে করলে রিমাইন্ডার 2 আসবে। যদি তোমরা নর্মালও করে দেখো, 2কে 10 দিয়ে ডিভাইড করলে 0 দিলে 0, রিমাইন্ডার 2 এখানে গিয়ে শেষ হয়ে যাবে। যখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে আমার, তখন এই কাজটা বন্ধ করে দেবো। এটা হচ্ছে এর ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। যখনই আমাদের এরকম ধরনের কোনো প্রশ্ন আসবে, সেটা প্যালিন্ড্রোম নাম্বার হোক, কৃষ্ণমূর্তি নাম্বার হোক, আমাদের স্পাই নাম্বার আমরা আগে দেখবো, নিয়ন নাম্বার আছে, এরকম ধরনের নাম্বার চেকিং প্রবলেম কিন্তু ডিজিট এক্সট্রাকশন এদের বেস বলা হয়। এর বেস হচ্ছে ডিজিট এক্সট্রাকশন। তোমাকে ডিজিট থেকে কেটে কেটে বার করতে হবে। যদি বার করতে পারো তুমি যে কোনো কাজ করতে পারো। কাউন্ট যদি করতে বলে, কাউন্ট দ্য নাম্বার অফ ডিজিট, কতগুলো আছে, একটা ডিজিটের মধ্যে ফ্রিকোয়েন্সি কত, ধরে নাও আমি এখানে বললাম 3, এই 1331 ইনপুট করেছে আর 3 ইনপুট, এরকম একটা প্রোগ্রাম পড়ে আছে দেখাবো, এই 3টা কতবার আছে এই না ডিজিটার মধ্যে, এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু আসতে পারে। তো সেই জায়গায় আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, কি কোড লিখলে এই কাজটা হবে। সেই কোডটাকে আমি প্রথমে ভালো করে মুছে দেখাই, তারপর আমরা যাবতীয় এর বিকল্পের লজিকটা আমরা পরেই যাব। আমরা বুঝে গেছি ডিজিট এক্সট্রাক্টিং কিভাবে কাজ করছে। ধরে নাও আমার এন হচ্ছে সেই নাম্বারটা, যেটা ধরে নাও আমাকে ইউজার দিয়েছে, আমি এখানে পাতি লিখলাম 234, ইউজার দিয়েছে। এবার আমাদের মেন গল্প কি, এক একটা করে ডিজিট যার সিম্পল আমরা এক্সট্রাক্ট করে প্রিন্ট করবো, এইটুকু কাজ করবো, আর থেকে বেশি কাজ করবো না। তাহলে আলটিমেটলি এইটুকু মাথায় রাখো যে আমি কি বললাম, যে আমার 0 হয়ে গেলে শেষ হয়ে যাবে। দেখো আমরা জানি না কতবার লুপটা ঘুরবে, কতগুলো সংখ্যা আমি জানি না, এখানে কতগুলো সংখ্যা আছে, ডিজিট কতগুলো আছে এই নাম্বারটার মধ্যে প্রথমে জানি না। এই জন্য আমরা ওয়াইল লুপে কি লিখছি, যতক্ষণ তো আমার এন এর ভ্যালু 0 থেকে বড় থাকবে ততক্ষণ তো এই কাজটা চলবে। ভালো কথা। আমি রিমাইন্ডার নেবো, প্রথমে কি বলছিলাম 10 দিয়ে আমাকে ভাগ করে রিমাইন্ডার নিতে হবে, ওটাই হচ্ছে এক্সট্রাক্টেড ডিজিট। তাহলে আমি ধরলাম, তাহলে ধরে নাও ডি ইজ ইকুয়াল টু এন মড 10। এই লাইনটা লেখার মানে কি হলো, তাহলে আমি 234কে যদি আমি মড 10 করি তাহলে রিমাইন্ডার কি পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে আমি যদি প্রিন্ট করে দিই তাহলে কি হবে, প্রিন্ট ডি করলে আমি 4 প্রথমে প্রিন্ট হয়ে গেল, গল্প শেষ। এইবার আমি কি বলেছিলাম, পরের বার কিন্তু আমরা 234কে নিয়ে কাজ করবো না, অনলি 23টুকুকে নিয়ে কাজ করব। তখন আমরা কি করব, এন ইজ ইকুয়াল টু এন ডবল বাই করবে, কিন্তু এখানে সিঙ্গেল বাই করা মানে ফ্লোর ডিভিশন হয়ে যাবে, গল্প পাল্টে যাচ্ছে। কিন্তু এখানে ডবল বাই করা মানে এটা হচ্ছে আমাদের ইন্টিজার ডিভিশন বা ফ্লোর ডিভিশনও বলতে পারি আমরা, ঠিক আছে। এটা করা মানে পরের বার এন আপডেট হয়ে গেল, এন আর 234 নেই, এন এখন 23 হয়ে গেছে। নেক্সট টাইম যখন এখান থেকে ঘুরে আবার এখানে আসবে 23 গ্রেটার দেন 0 কিনা, আবার এখানে যখন আসবে 23 মড 10 করা হবে। 23 মড 10 করলে কি পাবো, 3 পাবো, সেল আউটপুট আমার 3 আসবে। আবার যখন আমি এখানে 23কে ডবল বাই 10 করবো তখন 2 হয়ে যাবে, আবার উপরে চলে গিয়ে 2 চেক করবে 2 গ্রেটার দেন 0 কিনা। 2কে মড 10 করলে কি হয়, আমার 2ই পাবো, তাহলে 2 এখানে প্রিন্ট করে দেবে, এখানে করলে 0 চলে আসবে, যেই 0 হয়ে যাবে তখন লুপ থেকে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু ডিজিট এক্সট্রাকশন কাজ করে, এটা মুখস্থ করে রাখো। আর ডিজিট এক্সট্রাকশন দিয়ে একটা প্রশ্ন আসবে। এবার প্রশ্নটা কি, কোন লাইনগুলো একদম ফিক্সড বলো তো, এই লাইনটা ফিক্সড একদম, এর কোনো চেঞ্জ নেই, মুখস্থ করে নাও। এই লাইনটাও ফিক্সড, এ আমাকে কি করছে, আমাকে ডিজিট এক্সট্রাক্ট করতে সাহায্য করছে, হয়ে গেল। এই লাইনটাও ফিক্সড, কারণ কি পরবর্তীকালে আমাকে ওটাকে আপডেট করতে হচ্ছে ফর দ্য নেক্সট ইটারেশন, এটাও ফিক্সড। এইবার এইটুকু জায়গায় দেখো আমি হাইলাইট করলাম, এইটুকু জায়গা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাবে। তোমার যা লজিক দেবে সেই লজিক অনুযায়ী কিন্তু এই লাইনটা পাল্টে যাবে, এটা মাথায় রাখো। প্যালিন্ড্রোমে এই জায়গাটা পাল্টে যাবে, তোমার কৃষ্ণমূর্তির এই জায়গাটা পাল্টে যাবে, আর্মস্ট্রং এর এই জায়গাটা পাল্টে যাবে, স্পাইতে পাল্টে যাবে, নিয়নে পাল্টে যাবে। প্রত্যেকটি লজিক্যাল প্রোগ্রামে কিন্তু এই লাইনটাই পাল্টাবে। এখানে তোমার নিজস্ব লজিক তোমাকে লাগাতে হবে। লজিকগুলো যেগুলো করাবো সেগুলো তো বলে দেবো, আর যেগুলো না হবে সেগুলো মাথা থেকে বার করতে হবে পরীক্ষার হলে বসে। তো চলে আসি, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। দেখো এখানে দেখলে বুঝতে পারবে যে আমরা প্রথমে কি করেছি, ইনপুট নিয়ে নিয়েছি নাম্বারটাকে, ভালো কথা। আমরা এটা কপি রেখেছি, কেন কপি রাখি জানো, কেন কি দেখো এনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কেন কি এন যখন ভাগ করতে করতে এনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো এন ডিস্ট্রয় হয়ে গেলে পরে গিয়ে তো চেক করতে পারবো না আমি। আমার গল্পটা কি ছিল, যে আমার অরিজিনাল নাম্বার আর রিভার্স নাম্বার যদি এক হয় তো অরিজিনাল নাম্বারের কপি তো ধরে রাখতে হবে, বুঝে গেছো, ব্যাস অসুবিধা নেই। নেক্সট
আমি যে রিভার্স করব, এই রিভার্স করে যে রাখবো তার জন্য একটি ভেরিয়েবল ধরেছি যার ইনিশিয়াল ভ্যালু 0। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমার এইটুকু তো মুখস্থ বললাম, এটা ডিজিট এক্সট্রাকশনের গল্প। এন এর ভ্যালু 0 হলে তুমি এখান থেকে রিমাইন্ডারটা নাও, আর এটা n/10, এইটুকু কিন্তু তোমার মুখস্থ থাকা দরকার। এবার মেন যে প্রবলেমটা, এই লাইনটাকে কি মানে সেই মানেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, কেন এই লাইনটা লেখা হয়েছে। তাহলে এক একটা করে বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এটাকে একটু মুছে দিই এই পার্টটাকে, তাহলে আস্তে করে আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখে নাও কি কেন এই লাইনটার কি মানে। ইনিশিয়ালি কি আছে, রিভার্সের ভ্যালু 0, ঠিক আছে, আমি আর ধরে বোঝাচ্ছি, আর এর ভ্যালু ইনিশিয়ালি 0। তাহলে কি হয়েছে দেখো, প্রথমে আমার এই লাইনটা থেকে দেখো, এই লাইনটায় কি হয়েছে, আমার কিন্তু রিমাইন্ডারটা এসছে। ধরে নাও আমি কথার কথা বললাম 1331, তো প্রথমবার কে বেরাবে, এইটুকু তো ক্লিয়ার যে ভাই আমার 1 বেরিয়েছে। কেন আমি যখন মড 10 করবো 1331 মড 10 করলে আমার প্রথমে 1 কে আমার এখান থেকে এক্সট্রাক্ট হয়ে বেরিয়েছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার এই ফর্মুলায় ফেলো, আর রিভার্সকে আমি আর বলছি, যেহেতু আমি ছোটভাবে বোঝাচ্ছি। আর ইজ ইকুয়াল টু আর ইন্টু, আর এর ভ্যালু 0 আছে, ভালো কথা, ইন্টু করো ওরে 10 প্লাস ডি। ডিটা কি জিনিস, ডিটা দেখো উপরে লেখা আছে, ডিটা হচ্ছে সেই এক্সট্রাক্টেড ডিজিটটা যেটা কিনা এখানে 1। তাহলে করলাম আমি, তাহলে এটাকে সলিউশন করলে কি হবে, 10 প্লাস 0 ইন্টু 10টা আগে করবে, তারপর +1 করবে, কারণ কি অবভিয়াসলি মাল্টিপ্লিকেশনের পাওয়ার বেশি থাকে, মানে আমাদের অপারেটর প্রেসিডেন্স ওপরে থাকে, তাহলে ইন্টুটা আগে করবে। চাইলে এখানে ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, প্রথমে ইন্টু তারপরে প্লাস। তাহলে 0 + 1 হয়ে গেল 1। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন আর এর ভ্যালু কত, আগে ছিল 0, এখন হয়ে গেল 1, তাই তো, আপডেট হয়ে, ভালো কথা। দ্বিতীয়বার কে বেরাবে, এখন কিন্তু 133 রয়েছে, বেরাবে 3 বেরাবে, আশা করি বুঝতে পারছো। এবার চলে আসি, এবার 3 বেরিয়েছে, মানে ডি এর ভ্যালু এখন 3। এবার আমার 1 এর আর এর ভ্যালু আপডেট হয়ে 1 হয়ে গেছে, ফর্মুলায় ফেলো, দেখো 1 আগে ছিল 0, এখন হচ্ছে 1 আপডেট হয়ে 1 ইন্টু 10 প্লাস 3, তাহলে করে দেখো কত হচ্ছে, 10 প্লাস 3 13 হয়ে গেল। এখন আর এর ভ্যালু কত হলো, 13 হলো, হয়ে গেছে। এরপর এবার কে বেরাবে, 3 বেরাবে এখান থেকে, তাহলে সেম ফর্মুলা ফেলো, 13 ইন্টু 10 প্লাস 3, তার মানে কত হলো 133, করে দেখো 130 প্লাস 3 কত হয়, 133 হয়ে গেল তো, গল্প শেষ। এর পরের বার কে বেরাবে, 1 বেরাবে, তাহলে গল্প কি হবে, 133 ইন্টু 10 প্লাস 1, তাহলে কি হবে, 1330 প্লাস 1 হচ্ছে 1331, এটা হচ্ছে আর এর ভ্যালু, ঠিক আছে, ফাইনাল আর এর যখন আমার লুপ থেকে বেরাবে। তাহলে এইভাবে কিন্তু আমার রিভার্সটা হচ্ছে, এই লাইনটার মানেটাও কিন্তু বুঝিয়ে দিলাম। এবার রিভার্স হয়ে যাওয়ার পর আমি যে কপিটা রেখেছিলাম টেম্পের মধ্যে, আর রিভার্সের ভ্যালু যদি এক হয় তাহলে বলবে হচ্ছে আমার প্যালিন্ড্রোম নাম্বার, আর না হলে বলবে হচ্ছে নটা প্যালিন্ড্রোম নাম্বার। এই লজিকটা এই প্রোগ্রামে কিন্তু এইভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবে। তো প্রথমেই বলে দিলাম আমি অনেকগুলো ডিজিট এক্সট্রাকশনের প্রবলেম করাবো, কারণ কি ডিজিট এক্সট্রাকশন দিয়ে একটা প্রবলেম দেবেই, এটা 11 থেকে দেয়, মানে 11-এ আমাদের ক্লাস 11 সিবিএসসি বোর্ডে কম্পিউটার সায়েন্স এবং আইপিতে এরকম ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে আসে। তো এই জন্য এখান থেকে একটা কি দুটো প্রবলেম কিন্তু তোমরা পাবেই 10টার মধ্যে, একটা হয়তো দেবে, 10টার মধ্যে বেশি দিতে পারে না, 4 নম্বর করে প্রশ্ন থাকবে, একটা অ্যাটলিস্ট দেবে, কোনটা দেবে তার জন্য আমি অনেকগুলো প্রশ্ন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কৃষ্ণমূর্তি নাম্বার। কৃষ্ণমূর্তি নাম্বারটা কি আছে, 145 হচ্ছে কৃষ্ণমূর্তি নাম্বার। কেন কেন কি বলে, প্রথমে তুমি এই ডিজিটগুলোকে এক্সট্রাক্ট করো, 1কে এক্সট্রাক্ট করলে, মানে হিসাব মতন পেছন দিয়ে হয়, বাট আমি বোঝাচ্ছি যে এক্সট্রাক্ট করা হলো। এবার 1 এর ফ্যাক্টোরিয়াল করলাম, প্লাস 4 এর ফ্যাক্টোরিয়াল করলাম, প্লাস 5 এর ফ্যাক্টোরিয়াল করলাম, করে দেখো 1 এর ফ্যাক্টোরিয়াল কি হয়, 1 হয়। 4 এর ফ্যাক্টোরিয়াল করলে কি হয়, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এটা ফ্যাক্টোরিয়ালটা বলে দিই, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে নিয়ে ওই সংখ্যা অবধি গুণফল, একে বলা হয় ফ্যাক্টোরিয়াল বলা হয়, ঠিক আছে, 1 থেকে নিয়ে ওই সংখ্যা অবধি গুণফল। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করলে করে দেখো 6 4 24 পাবে, ঠিক আছে। আর 5 এর ফ্যাক্টোরিয়াল মানে আবার ইন্টু 5 করো, 24 ইন্টু 5 হয়ে যায় 120 হয়ে যায়। দেখো যোগ করে দেখো কি পাবে, পাবে হচ্ছে 145 পাবে, ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে যে সংখ্যাটা দেওয়া হবে, তাহলে সেই সংখ্যার প্রত্যেকটি ডিজিটের ফ্যাক্টোরিয়াল করে তুমি যদি যোগ করে সেই সংখ্যাটাকেই ঘুরে পাও, এটাকে বলা হবে কৃষ্ণমূর্তি নাম্বার, বা এর আরেকটা নাম আছে পারফেক্ট নাম্বারও বলা হয় অনেক জায়গায়, ঠিক আছে। এটাকে অনেক বইতে অনেক জায়গায় এর নাম পারফেক্টও বলা থাকবে, কৃষ্ণমূর্তি বলুক কি পারফেক্ট বলুক। একটা কথা বলে দিচ্ছি আমি, যে প্রশ্নে কিন্তু তোমার ব্যাখ্যা লেখা থাকবে,
এরকম যে ব্যাখ্যাটা আমি মুখে বললাম, এই ব্যাখ্যাটা প্রশ্নে লেখা থাকবে যে তোমাকে এরকম নাম্বার দেওয়া হবে, তুমি তার ফ্যাক্টোরিয়ালের ডিজিটের ফ্যাক্টোরিয়ালস করে সামেশন করে যদি ওটা ফেরত পাও, এটাকে তুমি এই নাম্বার বলবে, এক্স ওয়াই জেড নিজস্ব নাম্বার ওরা বানাতেও পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গল্প শেষ হয়ে গেল। এবার এই প্রশ্নটা করবো কি করে? দেখো ডিজিট এক্সট্রাকশনটা তো নর্মাল ক্লিয়ার। দেখো প্রশ্ন দেখলে কিছু জায়গা তুমি পুরো কমন পাবে। দেখো এই জায়গাটা, এই লাইনটা কমন দেখে মনে হচ্ছে একই, স্যার আপ উপরেও দেখলাম এটাও কমন, এইটাও কমন। আমি কি বলেছিলাম যে এর মাঝখানের জিনিসটা পাল্টে যায়, তাহলে এইটুকু পোর্শন কিন্তু পাল্টেছে। এইটুকু পোর্শন আমি কি করেছি দেখো, এইটুকু পোর্শন, বাকি তো কোনো অসুবিধা নেই। তুমি এটা কপি রাখতে হবে, নাহলে তো এনের হলো ডিস্ট্রয় হয়ে যায়। এরকম ধরনের প্রশ্ন একটা কপি রেখে দিতে হয়, নাহলে কিন্তু এন ডিস্ট্রয় হয়ে যায়, এটা আগেও বলেছি। আর ফ্যাক্টোরিয়াল করছি বলে, ফ্যাক্টোরিয়াল করার জন্য তো একটা ভেরিয়েবল দরকার, তাই জন্য আমি এখানে এফ ইকুয়াল টু 1 ধরেছি, ভালো কথা। আর দ্বিতীয়বার আমরা এখানে কি করেছি, আমরা এখানে এই যে আমরা যে ফ্যাক্টোরিয়ালের যে অ্যাডিশন করার জন্য এখানে সাম ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবল ধরেছি। এই হচ্ছে ব্যাপারটা। চলে আসি এবার প্রশ্নের মধ্যে। গল্পে আমরা প্রথমে এইটুকু ফর লুপটা ভালো করে দেখো। এইটুকু ফর লুপের কাজ হচ্ছে ফ্যাক্টোরিয়াল কাউন্ট করা। এখানে ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটের মধ্যে ডি প্লাস 1, ডিটা কি এক্সট্রাক্টেড ডিজিট, ধরে নাও প্রথমে 5 তোমার এক্সট্রাক্ট হয়েছে। প্রথমে কি এক্সট্রাক্ট হয়? 5 হয়, তাই তো? হয় পেছন দিক দিয়ে হয়। তাহলে দেখো শুরুটা কিছু দেওয়া না, মানে শুরুটা আমার কি দিয়ে হবে, আমার 0 দিয়ে শুরু হয়। তাই জন্য এই কোডটা একটু মডিফিকেশন করে দিলাম। এই জায়গায় ফ্যাক্টোরিয়াল কোডটা হবে ফর আই ইন, এটা মিসপ্রিন্ট হয়ে গেছে, রেঞ্জ শুরু হবে 1 থেকে, যাবে হচ্ছে ডি প্লাস 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আর বাকি কোনো ভেতরে কোনো অসুবিধা নেই। ফ্যাক্ট ইনটু ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, মানে ইটসেলফ মাল্টিপ্লিকেশন করছে, মানে এফ ইনটু বা এফ ইজ ইকুয়াল টু এফ ইনটু ওয়াই, তারপর বেরিয়ে এখানে যোগ করছে। সামের ইনিশিয়াল ভ্যালু 0, যোগ করলো। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা তুমি ওপরে বা নিচে লেখো, এই যে ফ্যাক্টের ভ্যালুটা যেটা যে তুমি পেলে প্রথমবার 120, এটাকে আবার রিসেট করে 1 করতে হবে। তো 1টা তুমি এর এন এর তলায় লিখতে পারো এফ ইকুয়াল টু 1, বা এখানেও লিখতে পারো এফ ইকুয়াল টু 1। এটা আমার মিসপ্রিন্ট হয়ে গেছে। এই কোডটাকে আমি আরেকবার একটুখানি ক্লিয়ার করে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি পাশে মুছে। বাকি সব সেম রয়েছে, জাস্ট ওয়াইল লুপটাকে লিখে দিচ্ছি। ওয়াইল আমাদের এন গ্রেটার দেন 0, বাকি যা আছে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই যে ডি ইজ ইকুয়াল টু এন মড 10 করলাম, যেটাতে আমি একটা করে নাম্বার এক্সট্রাক্ট করলাম, ভালো কথা। এইবার এই ক্ষেত্রে যেটা বাইরে এফ ইকুয়াল টু 1 লিখেছি, লিখতে পারো, বা আমার মনে হয় ভেতরটা লিখলে ভালো, কেন প্রত্যেকটাকে আপডেট করে 1 করতে হবে, নাহলে কিন্তু প্রিভিয়াস 120 সাথে মাল্টিপ্লাই করে নেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইবার ভেতরে যে ফর লুপটা লিখবো, ফর আই ইন রেঞ্জ শুরু হবে 1 থেকে। দেখো কিছু না দেওয়া মানে 0 দিয়ে শুরু হয়, ডিফল্ট ভ্যালু 0, কিন্তু রেঞ্জের ডিফল্ট ভ্যালু স্টার্টিং ভ্যালু 0, সেটা দিলে হবে না, 1 দিয়ে শুরু করতে হবে। 1 থেকে ডি প্লাস 1, ডি প্লাস 1 কেন, ডি অবধি যেতে হবে। মানে আমরা যদি প্রথমে যেরকম বললাম 45 এর 5টা এক্সট্রাক্ট হবে, তাহলে 1 থেকে 5 অবধি যেতে হবে। আমি ডি লিখলে 4 অবধি যেত, এটাও ইম্পর্টেন্ট কথা। এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ওয়াই, দেখতে আরো সুবিধা হবে। তারপর তুমি ধরো নাও সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এফ করে দাও, আর লাস্টে গিয়ে এন ডবল বাই 10। এই হচ্ছে গল্প। এটা হচ্ছে মেন সেই অ্যাকচুয়াল লজিক অফ দ্য কোডটা। এখানে দুটো জিনিস মিসিং ছিল, এখানে 1টা ছিল না, এই জায়গাটায় আপডেট করে দিলাম। আর এখানে এফটা এর ভেতরে 1 কেন করলাম, কেন কি প্রত্যেকবার, কেন দেখো এখানে দেখলে বুঝতে পারবে, প্রথমবার যখন 5 এর ফ্যাক্টরিয়াল 120 হলো, করার পর আমি যোগ করে ফেললাম। সাম তো আমার ইনিশিয়ালি 0 ছিল, তারপর আমার 0-র সঙ্গে 120 অ্যাড করা মানে কি 120 হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরের বার যখন আমার এক্সট্রাক্ট করবে 4টাকে, তাহলে 4-এর যখন আবার সেই 1 থেকে মাল্টিপ্লাই করবে, তখন আমার প্রিভিয়াস যে এফ এর ভ্যালুটা তো আমার 120 রয়েছে, ওটা তো আপডেট করে 1 করতে হবে না, তো আবার 120-র সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? এই জন্য 1টা এর মধ্যে, লুপের মধ্যে করতে হয়। ওটা ছিল না, ওটা আমি বলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। আর লাস্টে গিয়ে যে সামটা পেলাম, আর অরিজিনাল নাম্বার যেটা কপি রেখেছিলাম যদি সমান হয়, তাহলে বলবে কৃষ্ণমূর্তি নাম্বার, আর নালে বলবে 9টা কৃষ্ণমূর্তি নাম্বার। ঠিক আছে, তাহলে আশা করি কৃষ্ণমূর্তি নাম্বার বা পারফেক্ট নাম্বারের কোডটা তোমরা বুঝতে পেরেছো। পরে চলে গেলাম নেক্সট প্রোগ্রামে, অটোমরফিক নাম্বার। অটোমরফিক নাম্বারটা কি দেখো, অটোমরফিক নাম্বার হচ্ছে ধরো না 5। 5 ইজ অটোমরফিক নাম্বার। কেন? 5-এর যে স্কোয়ার, 5-এর স্কোয়ার করলে কি পাও, 25। তাহলে 5টা দেখো লাস্টে প্রেজেন্ট রয়েছে, ভালো কথা। এবার আমি বলছি 25 ইজ অলসো অটোমরফিক নাম্বার। কেন? 25 এর স্কোয়ার করলে কত হবে, 625। দেখো 625 এর লাস্টে কিন্তু 25টা প্রেজেন্ট রয়েছে। তাহলে এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো এখানে যদি এটা সিতে করতাম, তাহলে খুব ডিফিকাল্ট ওয়েতে করতে হতো, এর পুরো অ্যাপ্রোপ্রিয়েট লজিকটা লিখতে হতো। কিন্তু যেহেতু এটা আমরা পাইথন দিয়ে করছি, আমাদের পাইথনে কিছু রকম ফাংশনস রয়েছে, যেটা ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি করে দিতে পারবো। এটা স্ট্রিং ফাংশন আমরা ইউজ করেছি, দেখো দেখলে বুঝতে পারবে। এই জন্য পাইথনে কোনো জায়গায় কিছু একটা ফ্লেক্সিবিলিটি আমরা পাই।
যেরকম প্যালিন্ড্রোমটাও কিন্তু আমরা এরকম ফ্লেক্সিবিলিটিতেও করতে পারতাম এত কিছু কোড না লিখেও, কিন্তু তাও ডিজিট এক্সটেনশনটা বোঝালাম কেন, অন্য জায়গায় কাজে লাগবে বলে। কিন্তু অটোমরফিকটা এইভাবে করে দেবে, অত ঝামেলার, এর লজিকটা অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে, যাওয়ার দরকার নেই ওখানে। তো কি করলাম, প্রথমে ইনপুট নিয়ে নিলাম, ভালো কথা, নিয়ে স্কোয়ার করে ফেললাম। নাম্বারটা এন নিয়েছো, এন এর মধ্যে ধরে নাও 25 রয়েছে। এখন স্কোয়ার করা মানে এন ইন্টু এন করা মানে হচ্ছে তার স্কোয়ারটা, মানে 625 কোথায় রয়েছে, এই স্কোয়ার বলে ভেরিয়েবলটার মধ্যে রয়েছে। এবার ভালো করে দেখো, ইফ, দেখো এই যে এসটিআর, এই লাইনটুকু লেখা মানে কি, আমি যে 625টাকে স্ট্রিং এ কনভার্ট করলাম, এখন এটা স্ট্রিং হয়ে গেছে। স্ট্রিং এর মধ্যে একটা ফাংশন কি আছে, এন উইথ বলে, আমরা জানি যদি স্ট্রিং পড়ে থাকো, এই জন্য বললাম এগুলো পড়তে হবে, স্ট্রিং এর প্রত্যেকটি ফাংশন পড়তে হবে। এন উইথ কি করে, যে লাস্টে আমার এটা দিয়ে শেষ হচ্ছে কিনা, দেখো আমি এনটাকে আমি আবার এসটিআর এ কনভার্ট করেছি। তার মানে কি, এই যে স্কোয়ারটা 625 এখন স্ট্রিং হয়ে গেছে, 625 ডট এন্ড উইথ, এই ফাংশনটার মধ্যে এখানেও দেখো এনটাকেও আমরা স্ট্রিং এ কনভার্ট করেছি। তার মানে আমাদের এখন যে 25টাও স্ট্রিং এ, তার মানে 625টা কি শেষ হচ্ছে 25 দিয়ে। যদি এটা দেয়, এই ফাংশনটা ট্রু বা ফলস দেয়, যদি ট্রু দেয় তার মানে হ্যাঁ সত্যি হচ্ছে, আর ফলস দেয় মানে না হচ্ছে না। ঠিক আছে, যদি ট্রু দেয় তাহলে বলবে অটোমরফিক, আর না হলে বলবে নট অটোমরফিক। তাহলে এটা আমরা স্ট্রিং এ কনভার্ট করেও এইভাবে করতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেম আমরা প্যালিন্ড্রোমটাও করতে পারতাম স্ট্রিং এ কনভার্ট করে। কিভাবে প্যালিন্ড্রোমটা স্ট্রিং এ কনভার্ট করে করতে পারতাম, প্যালিন্ড্রোম নাম্বারটা আমি এক কোডটা লিখে দেখাচ্ছি, দেখো। ধরে নাও এন সেই নাম্বারটা প্যালিন্ড্রোম, তো এটা নিলাম 1331, ভালো কথা। এবার আমরা কি করব, দেখো আমরা সিম্পল এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেব, মানে এসটিআর ব্র্যাকেটে লেখা মানে টাইপ কাস্টিং করে নেওয়া, মানে এনটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। এবার আমি কি লিখবো, দেখো, ইফ, যদি আমার অরিজিনাল যেটা আমি স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি, ভালো কথা, তাহলে এস যদি ইকুয়াল টু এস এর মধ্যে আমরা কোলন কোলন -1 দিয়ে, এটা মানে স্ট্রিং রিভার্স বলা হয়, এটা স্ট্রিং স্লাইসিং এর একটা পার্ট, রিভার্স করা যায়, কোলন কোলন -1, কোলন কোলন -1 মানে স্ট্রিং রিভার্স করে। তাহলে অরিজিনাল স্ট্রিং আর রিভার্স স্ট্রিং যদি সেম হয় বলে দেবো প্যালিন্ড্রোম, নাহলে এলসে বলবো নট প্যালিন্ড্রোম। এইভাবেও করা যেতে পারে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোড, তোমাদের কাটবে না। বাট আমি কেন এটা প্রথমে বললাম না, কেন কি ডিজিট এক্সট্রাক্টিং কিছু লজিক কাজে লাগবে পরবর্তীকালে অন্য প্রোগ্রামে, তখন তো তোমরা এইভাবে করতে পারবে না। এই জন্য বলে দিলাম যে আমরা স্ট্রিং এ কনভার্ট করে, পাইথন এতটাই পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আমরা স্ট্রিং এ কনভার্ট করে অনেক কিছু জিনিস স্ট্রিং এ করে নিতে পারি, মানে আমাদের এই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা লাগেই না আমাদের। আমি যদি অটোমরফিকটা যদি ম্যাথসে দেখাতাম, প্রচন্ড চাপ হয়ে যেত, প্রচন্ড চাপ হয়ে যেত। কেন চাপ, কেন কি আমাকে প্রথমত অ্যাকচুয়াল এন এর ডিজিটাল লেন্থ বার করতে হতো। এই যে 25, দেখো আমি গল্পটা বলে দিই, ম্যাথামেটিক্সটাও বলে দিই। এই দেখো 25 রয়েছে, ধরো ইনপুট দিয়েছে এন এর ভ্যালু, আমার এর নাম্বার অফ ডিজিট এখানে খুঁজে বার করতে হবে, সে ডিজিট এক্সট্রাক্টিং লজিক দিয়ে। নাম্বার অফ ডিজিট কতগুলো আছে, 2 আছে, ভালো কথা। এই যে 2টা পেলে, তার মানে আলটিমেটলি দেখো 600, আমরা যখন স্কোয়ার পাবো 625, তার মানে আমাকে এই লাস্ট দুটো সংখ্যাই চেক করতে হবে কিন্তু, এইটুকু তো ক্লিয়ার। তো এবার আমি কি করবো, তাহলে এইটাকে কত দিয়ে ডিভাইড করলে 25 পাওয়া যাবে, এটা হচ্ছে 10 এর পাওয়ারে 2। দেখো 625কে যদি আমি 100 দিয়ে মড করি, তাহলেই গিয়ে কিন্তু 25 পাবো। তাহলে এরকম সংখ্যা যদি 5-এর ক্ষেত্রে দেখো, তাহলে আমি 5-এর কতগুলো ডিজিট, একটা ডিজিট আছে, তাহলে আমাদের 10 এর পাওয়ারে এই নাম্বার অফ ডিজিট করতে হবে, 10 টু দি পাওয়ার। মানে আমাদের যদি কোডের লজিকে আমরা কথা বলি, কোডের লজিকটাও লিখে দিচ্ছি আমি। তো প্রথমে ধরে নাও আমি নাম্বার অফ ডিজিটটা ধরে নাও এখানে রয়েছে, আমাদের ধরে নাও এন এর ভ্যালু ধরে নাও 25 রয়েছে। তো নাম্বার অফ ডিজিট এনে কত আছে, যদি আমি, যেটা আমরা ডিজিট এক্সট্রাক্টিং দিয়ে করতে পারি, তো নাম্বার অফ ডিজিট আমি ধরে নিলাম আমার এখানে 2 আছে। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হবে, দেখো এন আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার হচ্ছে এন ইন্টু এন করে ফেললাম, তাহলে স্কোয়ারে 25 স্কোয়ার 625 হয়ে গেল। এবার আমাদের স্কোয়ারকে মড করতে হবে কি দিয়ে, দেখো এই যে আমাদের লিখবো ইফ, এই যে এস মড 10 এর পাওয়ারে, এই যে নাম্বার অফ ডিজিট যেটা রয়েছে, যেটা ধরে নাও এক্স বলে ভ্যারিয়েবলে স্টোর করেছি, 10 এর পাওয়ারে, পাওয়ার আমরা এই সিম্বল দিয়ে দিই, 10 এর পাওয়ারে এক্স, তার মানে প্রথমে 10 পাওয়ার হলো, মানে সেটা ওই 100 কি 10 হয়ে গেল। এইটা যেটা পেলাম তার সঙ্গে সঙ্গে যদি ইকুয়াল টু এন হয়, তাহলে বলবো অটোমরফিক, আর না হলে বলবো নট অটোমরফিক। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা ম্যাথসে গেলাম না এই কারণের জন্য, স্ট্রিং দিয়ে বুঝিয়ে দিলাম, দুটোই অপশন দেখিয়ে দিলাম, দুটো অপশনের মধ্যে তোমরা যে কোনো একটা অপশন এখান থেকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো পরের প্রোগ্রামটা আমাদের চলে গেলাম, বলছে হচ্ছে প্রাইম প্যালিন্ড্রোম, মানে এমন একটি নাম্বার যেটা প্রাইম প্যালিন্ড্রোম হবে। যেরকম
কিছু একটা নাম্বারের এক্সাম্পল নিতে পারো যেখানে প্রাইম প্যালিন্ড্রোমের নাম্বারটা প্রাইম নাম্বারও হবে বা প্যালিন্ড্রোমও হবে, দুটো একসাথে হতে হবে, মানে প্রাইমও হবে এবং প্যালিন্ড্রোমও হবে। দেখো এখানে কিন্তু আমার প্রাইম নাম্বারের লজিকটা একটু চেঞ্জ করে দিয়েছি, আমরা যেটা আগে যেটা গল্প বলেছিলাম সেটাতে একটু চেঞ্জ। তো প্রথমত আমরা চেক করি আগে এটা প্যালিন্ড্রোম কিনা। তো প্যালিন্ড্রোম করা অলরেডি কিন্তু গল্পটা আমরা আগের থেকে জানি, এই হচ্ছে লজিকটা আমরা অলরেডি দেখে এসেছি, এই হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম চেকের লজিক, এটা অলরেডি বুঝে গেছো। আর এটা হচ্ছে সেই প্রাইম নাম্বার চেকের লজিক, ঠিক আছে। প্রাইম নাম্বার চেকের লজিকটা আমি এখানে একটু চেঞ্জ করে দিয়েছি। এখানে চেঞ্জটা কি করেছি, আমরা আগের বার এখানে এই কাউন্টটাকে ফ্ল্যাগ ভেরিয়েবল হিসাবে ইউজ করেছিলাম, এখানে তা করিনি। এখানে আমি বললাম না লজিক তোমাদের মতন চেঞ্জ হতে পারে, এটা কাউন্টার হিসাবে ইউজ করেছি। তোমরা কাউন্টার হিসেবেও ইউজ করতে পারো, ফ্ল্যাগ হিসেবে। এর লজিকটা কি আছে দেখো, লজিকটা বলে দিই। এখানে কাউন্টার হিসেবে কেন ইউজ করেছি দেখো, না ফর লুপটা দেখো 1 থেকে আমার ওই যে অরিজিনাল নাম্বার যেটা রয়েছে ধরে নাও টেম্প, যেটা অরিজিনাল নাম্বার এন যেটা কপি রেখেছি অত অবধি ঘুরছে। ধরে নাও 11 হচ্ছে প্রাইম প্রাইম প্যালিন্ড্রোম নাম্বার, কেন 11কে রিভার্স করলে 11ই হয়। রিভার্স তো করে নিয়েছো, যেটা আরইভিতে রয়েছে রিভার্স তো হয়ে গেছে, তার মানে রিভার্সও আমার 11ই রয়েছে, ভালো কথা। এবার দেখো আমি 1 থেকে নিয়ে যদি 11 অবধি, দেখো 10 প্লাস 1 মানে 12, তার মানে 1 থেকে নিয়ে 11 অবধি লুপ ঘোরাচ্ছি। তার মানে এখানে আমি এবার চেক করছি ডিভাইড হচ্ছে কিনা আই দিয়ে, মানে সেই লুপ ভেরিয়েবল দিয়ে। যদি ডিভাইড হয় তাহলে কাউন্টারে প্লাস করব। তাহলে বলো তো এর মধ্যে 1 2 3 4 করতে করতে রয়েছে 11, তাহলে একটা প্রাইম নাম্বারে কতবার ডিভাইড হতে পারে 1 থেকে সেই নাম্বার অবধি, বলবে 2 বার হবে, কেন 1 দিয়ে হবে আর 11 দিয়ে হবে, এটাও একটা লজিক আছে। তাহলে বুঝতে পারলে এখানে এখান থেকে আমি কাউন্টের ভ্যালু কি পাবো, 2 পাবো। আর এখানে রিভার্স পেয়ে গেছো। লাস্টে কি চেক করছি, যে টেম্পের ভ্যালু আর রিভার্সের ভ্যালু যদি এক হয় আর কাউন্টের ভ্যালু যদি অ্যান্ডে রেখেছে কিন্তু, কেন দুটোকেই আমার সমান হতে হবে, মানে রিভার্সও একদম রয়েছে প্লাস আমার কাউন্টের ভ্যালুও 2 রয়েছে, তাহলেই আমরা বলবো হচ্ছে আমাদের প্রাইম প্যালিন্ড্রোম নাম্বার, আর না হলে বলবো নট আ প্রাইম প্যালিন্ড্রোম নাম্বার। দেখো এখানে হচ্ছে দুটো লজিককে মার্চ করা রয়েছে, প্রাইম প্লাস প্যালিন্ড্রোম। কেউ আগে প্রাইম চেক করে আর পরে প্যালিন্ড্রোম চেক করো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তারা কোনো ব্যাপার নেই। আমি এখানে আগে প্যালিন্ড্রোম চেক করেছি, তারপর প্রাইম চেক করেছি, আলটিমেটলি দুটো গিয়ে লাস্টে গিয়ে ইফের মধ্যেই মার্জ হচ্ছে। আমাকে চেক কর দুটোই সমান, দুটোই ফুলফিল হচ্ছে কিনা। প্রথমত আমাদের প্যালিন্ড্রোমও হতে হবে, দ্বিতীয় আমাদের প্রাইমও হতে হবে, দুটো যদি হয় তাহলেই বলবে প্রাইম প্যালিন্ড্রোম, আর কিছু ব্যাপার না, ঠিক আছে। তোমরা এইটুকু পোর্শন যদি প্রাইম চেকিং এর আগের লজিকটা ইউজ করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে তোমাকে ওই ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করবে, এখানে 2 হবে না, যদি ফ্ল্যাগের ভ্যালু 0 হয় যেটা আগে করেছিলে সেটাও করে দেবে, কোনো প্রবলেম নেই। দেখে দেখে যে মুখস্থ করতে হবে তার ব্যাপার নেই, ওই লজিকও ইউজ করতে পারো যেটা আগে দেখিয়েছি। নেক্সট হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজটা কি আছে, তোমাকে প্রথমে সিরিজ একটা, তোমাকে প্রথমে লেন্থ অফ দ্য সিরিজটা বলে দেবে। এই যে এন এর ভ্যালু হচ্ছে ধরে নাও লেন্থ অফ দ্য সিরিজ 5 বললো, ঠিক আছে। সিরিজটা কি বলে, প্রথমে 0 দিয়ে শুরু হয়, 0 তারপরে 1, এবার এই দুটোকে যোগ করো, 0 প্লাস 1 করলে কি হবে 1 পাবে, 1 প্লাস 1 করলে কি হবে 2 পাবে, 2 প্লাস 1 করলে কি হবে 3 পাবে, 3 প্লাস 2 করলে কি হবে 5 পাবে, 5 প্লাস 3 করলে কি হবে 8 পাবে। আর এই সিরিজটা কত অবধি হবে, যখন এন এর ভ্যালু 5 অবধি, ঠিক আছে। গল্প ক্লিয়ার হয়ে গেছে। তার মানে কতটা আমার প্রিন্ট হওয়া উচিত, এইটুকুনি প্রিন্ট হওয়া উচিত। হ্যাঁ, আমি যতটা লিখি তার মানে এন এর ভ্যালু যদি 7 হতো তাহলে তোমার এই 8 অবধি পুরো প্রিন্ট করতো। এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ বলা হয়, ঠিক আছে। এরকম এই প্রোগ্রামটাও দিতে পারে। তো প্রথমে আমরা কি করব, আমরা ওই লেন্থটা নিয়ে নেবো, মানে কতটা আমার সিরিজটা লম্বা হবে সেটা এন এর মধ্যে স্টোর করা আছে। এর ভ্যালু আর বি এর ভ্যালুটা আমরা প্রথমে অ্যাজাম্পশন করে নিই, তার মানে কি হলো, এইটা এ হয়ে গেল, এইটা বি হয়ে গেল, ক্লিয়ার। এবং এই দুটোকে প্রিন্ট করে দাও। এন্ড লাইন, এন্ড কথাটা মানে কি, একই লাইনে প্রিন্ট হবে একটু স্পেস দিয়ে, এন্ড ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটস ওপেন, স্পেস দেওয়ার পর সিঙ্গেল কোটস ক্লোজ, মানে একই লাইনে হবে। এন্ড যদি না দাও তাহলে কার্সার চেঞ্জ হয়ে পরের লাইনে চলে আসবে, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো করছি, দেখো যেহেতু দুটো আমার অলরেডি প্রিন্ট হয়ে গেছে, তাহলে আমার এখানে 1 আর এখানে 2 অলরেডি, মানে দুটো ঘর কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে, মানে লুপটাকে 2 দিয়ে শুরু করছি, মানে 2 থেকে শুরু করছি, এইভাবে ধরতে পারো। বা এখানে 0 এটাকে ধরো, এটা অ্যারে হিসেবে যদি ধরো 0 আর এটাকে 1 ধরে নাও, তাহলে 2 থেকে মানে এখান থেকে শুরু হচ্ছে আর এন অবধি যাচ্ছে, মানে n-1। এটুকু তো ক্লিয়ার, মানে এন এর ভ্যালু 5, মানে যদি এখন 3 এটা 4, তাহলে এন হচ্ছে এইটা, তাহলে আমার এই অবধি আমার লুপটা ঘুরবে। তার মানে আর 3 বার লুপটা ঘুরবে হিসাব মতো। অলরেডি প্রথম দুটো আমি প্রিন্ট করে দিয়েছি, এবার এই 3বারের জন্য লুপটা ঘুরবে। তো আমি কি করলাম, সি ইজ ইকাল টু এ প্লাস বি করলাম, তাহলে এ ছিল আর বি কে যোগ করলে কত হবে, এটা হচ্ছে সেই সি হয়ে গেল। আমি তলায় লিখছি, জিনিসটা ক্লিয়ার হবে, মুছে দিই। এটা হচ্ছে আমাদের সেই সি এর ভ্যালু, ভালো কথা।
পুরো ক্লিয়ার। দেখো সিটাকে প্রিন্টও করে দিয়েছি, ভালো হয়ে গেছে। এবার আমি কি করলাম, এটাই হচ্ছে মেন লজিক এই কোডের, যেখানে কি হলো আমার বি এর ভ্যালুটা আমি এ কে দিয়ে দিলাম। এখন বি তে কি ছিল আমার, তারপরে বি আমার এই ওয়ানে পয়েন্ট করেছিল, এখন আমি এই বি যেখানে পয়েন্ট করে রয়েছে সেটা আমি এ হয়ে গেল, তার মানে এ আর এখানে নেই, আমি এটা মুছে দিচ্ছি এটাকে, এটাকে এখান থেকে মুছে দিয়ে তার মানে বি এর জায়গায় এখন এ হয়ে গেছে, ভালো কথা, লিখে দাও এ এখানে। পরের লাইনে কি লেখা আছে, সি ইজ ইকুয়াল টু বি, মানে সি যেখানে পয়েন্ট করে আছে সেটা এখন বি হয়ে গেছে, তার মানে এখানে সিটা মুছে দাও, এটা এখন বি করে দাও, ব্যাস। তাহলে এই লুপটা এখানে শেষ হওয়ার পর আবার উপরে যাবে, তার মানে পরের ইটারেশনের জন্য আবার যোগ করো, দেখো এ প্লাস বি যোগ করলে কি হবে, তাহলে এইটা এখন সি হয়ে গেল 2, তাই সিটা প্রিন্ট করে দিলাম। আবার একই গল্প, এ এখানে হয়ে যাবে, সি বি হয়ে যাবে, আবার তোমার 1+2 হয়ে যাবে 3, এইভাবে লুপটা চলতে থাকবে যতক্ষণ তোমার এই লুপটা শেষ না হচ্ছে। তো এই লজিকে কিন্তু আমাদের প্রাইম এই সরি ফিবোনাকি সিরিজ কিন্তু আমাদের প্রিন্ট করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম দিতে পারে। নেক্সট, এটা তো স্টার রেটেড প্রোগ্রাম, যদিও বা এই প্রোগ্রামটার মেন বেস হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। ইউক্লিডিয়ান বলে একটা সায়েন্টিস্ট আছে যে এই অ্যালগোরিদমটা দিয়ে গেছে, সেটাই গেলাম না। এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর দুটো নাম্বারের বার করার একটা বিকল্প জায়গা রয়েছে। ধরে নাও আমি একটা কথা বলবো, দুটো নাম্বার তোমাকে দেওয়া হবে, আমি লিখলাম এ এর ভ্যালু 4 আর হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, ফ্যাক্টর বলবো না, ডিভাইজার, হ্যাঁ। তাহলে এ হচ্ছে 4 আর বি হচ্ছে 10, এই দুটো সংখ্যাকে কোন সংখ্যা সব থেকে বড় সংখ্যা যে দুটো সংখ্যাকে ডিভাইড করতে পারে, এই হচ্ছে তার বেসিক গল্প। আর অ্যালগোরিদমটা হচ্ছে 2 লাইনের অ্যালগোরিদম, এইটুকু অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কি বলছে এটাকে ভালো করে দেখলেই বুঝতে পারবে। হুম, দেখো গল্পটা আমি এভাবে সাজাই, এ ধরে নাও, এবার বি ধরে নাও, এইরকম ধরে রয়েছে। এতে হচ্ছে ইনিশিয়ালি আমার ভ্যালু রয়েছে হচ্ছে ধরে নাও 4 রয়েছে, আর বিতে রয়েছে আমার 10 রয়েছে, এই হচ্ছে গল্প। লুপটা কতক্ষণ কাজ করবে, যতক্ষণ তো বি নট ইকুয়াল টু 0 হবে, যতক্ষণ তো বি 0 না ততক্ষণ তো কাজটা চলবে। কাজটা কি হচ্ছে ভালো করে দেখো, আমাদের এর এই লাইনটা লেখা মানে এই কথাটা এ কমা বি ইজ ইকুয়াল টু বি কমা এ মড বি, এটার মানেটা কি, বিটা এতে চলে যাবে আর এ মড বি তোমার বিতে যাবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় স্টেপে কি হয়, প্রথম স্টেপটা এটা ইনিশিয়াল স্টেপ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্টেপে কি হলো, বি এর যে ভ্যালুটা সেটা আমার এতে প্রথমে যাচ্ছে। ফার্স্ট কি হচ্ছে, তাহলে যদি এটা ভেঙে লিখি তাহলে এরকম ভাবে লিখবে এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু এ মড বি, এটাই হচ্ছে তার অ্যালগোরিদমটা। তাহলে গল্পটা কি হলো দেখো, তাহলে বি এর ভ্যালুটা আমার এতে চলে আসলো, মানে 10 হয়ে গেল। এবার আমার এ মড বি করো, তাহলে 4 মড 10 করলে কি হয়, তো এটা ছোট বড় এটা ছোট, তাহলে 4ই হবে, তাহলে 4 কিন্তু আমার বিতে হলো, ভালো কথা, ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট টাইম এটা লুপটা একবার বি এর ভ্যালু 0 না, তাহলে নেক্সট মানে এটা ফার্স্ট, এটা 0 ইটারেশন, এটা ফার্স্ট ইটারেশন, এর পরের ইটারেশনে কি হবে চেক করবে বি এর ভ্যালু 0 কিনা, বি এর ভ্যালু তো 0 না, অসুবিধা নেই। পরের বার কি হবে সেম, বিটা আমার এতে যাবে প্রথমে, ভালো কথা। এইবার এখানে কি লিখবে আমরা, আমাদের এ মড বি মানে 10 মড 4 করলে কি হয়, মানে 4 দুগুণে 8, তাহলে 2 হচ্ছে আমার এখানে রিমাইন্ডার পাবে, হয়ে গেল। তাহলে এটা গল্প শেষ। আমরা চেক করবো বি কি গ্রেটার দেন 0, মানে বি কি নট ইকুয়াল টু 0, বলছে হ্যাঁ বি নট ইকুয়াল টু 0, তার মানে এই 2টা কোথায় আসবে, এতে চলে আসবে, পরের ধাপে 2 চলে আসলো। আবার 2 চলে আসার পর কি করবে আমাদের, নেক্সট আমরা হব হচ্ছে এ মড বি করব। একটা গল্প আমি এখানে ক্লিয়ার করে দিই, যে প্রত্যেকটা ভাগে যেটা আমি একটা কথা বললাম, যে আমাদের কিন্তু এই যে প্রথমে বি এর ভ্যালুটা এতে যাচ্ছে, তাহলে এ কিন্তু প্রথমে আপডেট হয়ে গেল, তার মানে এখানে যখন 10টা গেল, আমরা এখানে 4টা এই জায়গাটা লিখেছি, এটা কিন্তু আমরা ভুল লিখেছি। কেন কি, আমরা আপডেটেড এ নিয়ে কাজ করব। তাহলে আমি একটু ক্লিয়ার করে আবার ফার্স্ট থেকে এই অ্যালগরিদমটা বোঝাচ্ছি, কেন আপডেটেড এ নিয়ে কাজ করব। এখানে আমি কি লিখবো 10, কেন এখন এর ভ্যালু 10, 10 মড, আর বি এর ভ্যালু কি আছে, আমাদের বি এর ভ্যালু কিন্তু আমাদের এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের বি এর ভ্যালুটা আমাদের ইনিশিয়ালি ছিল হচ্ছে, দাঁড়াও এ মড বি, প্রথমে হচ্ছে এর ভ্যালুটা গেল বিতে, তার মানে 10 চলে গেল হচ্ছে আমার এতে চলে গেল, খুব ভালো কথা। আর তারপর আমার এ মড বি এর ভ্যালু এখন 10, 10 মড তোমার রয়েছে হচ্ছে বি, বি এর ভ্যালুও 10, তো 10 মড 10 হয়ে গেলে কি হবে, আমাদের রিমাইন্ডার 0 হয়ে গেল। তো 0 যখন হয়ে গেল তখন আমরা বেরিয়ে যাবো লুপ থেকে, তাহলে আর এখানে করব না। এবার অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এটা, এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার।
তাহলে এ হচ্ছে আমাদের 10, যে 10 হচ্ছে আমাদের নাম্বার। তো যদিও বা এই এক্সাম্পলটা আমি ভুল নিয়েছি, কিন্তু লজিকটা এটাই কাজ করছে। লজিক প্রথমে বলছে যে প্রথমে আমি বি এর ভ্যালুটা এ তে মুভ করব, তাহলে এ এখন আপডেটেড, তারপর সে আপডেটেড এ নিয়ে আমরা কিন্তু বি কে মড করব, বি এর যা ভ্যালু থাকবে সেই মোমেন্ট অফ টাইমে সেটাকে আমি মড করলে যা আমার রিমাইন্ডার আসবে সেটা আমাদের পরবর্তীকালে যদি জিরো হয় তাহলে বন্ধ হয়ে যাব, আর জিরো না হলে সেটা কিন্তু এতে আমার চলে আসবে। এইভাবেই চলতে থাকবে এই কাজটা, ঠিক আছে। বাট যে কোনো একটা এক্সাম্পল যদি আমরা নিই উল্টো, যদি 10,4 নিই তাহলে হয়তো এর প্রশ্নটার উত্তর কিন্তু আলাদা আসবে, ঠিক আছে। এটা এক্সাম্পলের উপর ডিপেন্ড করছে, কিন্তু লজিকটা বলে দিলাম। লজিক হচ্ছে কিন্তু আমাদের এইভাবে দুটো নাম্বারের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কিন্তু আমরা বার করতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা চলে গেলাম প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমে। এরকম ধরনের কিন্তু কিছু প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমের প্রোগ্রাম কিন্তু আমাদের দিতে পারে, যেখানে আমাদের এরকম প্যাটার্ন আমাদের দিয়ে দিতে পারে। তো এই প্যাটার্নগুলো কি করে কাজ করে দেখো, এর যে গল্পটা এইভাবে। তো এটা একটা স্টার প্যাটার্ন রয়েছে, এটা আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের গল্প রয়েছে। তো এখানে আমাদের প্রথম যে আমাদের এটা রো অ্যান্ড কলম রেসপেক্টে ভাগ করে নাও, একটা টেবিল রেসপেক্টে ভাগ করে নাও। তাহলে এটা ধরে নাও রো জিরো, মানে রো ওয়ান বা রো জিরো যাই ধরো না, এখানে রো ওয়ান ধরো যেহেতু কোডে তাই আছে। এটা রো নাম্বার 2 রয়েছে, এটা রো নাম্বার 3 রয়েছে, এটা রো নাম্বার 4 রয়েছে। এইভাবে তোমরা ভাগ করতে পারো, 1 2 3 4, এটা 5 হবে, এটা 3 হবে, এটা 4, এটা 5। মানে অ্যাকচুয়ালি এটা কি ওয়ান কাইন্ড অফ আ 2D অ্যারে রেসপেক্টে ভাবো, তাহলে এই করতে সুবিধা হবে এই প্রবলেমগুলো। 2D অ্যারে করে নাও, ধরে নাও এরকম 5x5 2D অ্যারে করে নাও, তাহলে জিনিসটা বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এরকম ভাবে মাথায় রাখতে পারো, এটা 1 নম্বর রো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 1 নম্বর কলম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এগুলো কিন্তু সব নেস্টেড লুপের একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে প্রথম লাইনে আমাদের একটা স্টার প্রিন্ট, তারপরের লাইনে দুটো স্টার প্রিন্ট হয়েছে, তারপরের লাইনে 3টে স্টার প্রিন্ট হয়েছে, তারপরের লাইনে 4টে স্টার প্রিন্ট হয়েছে, আর তারপরের লাইনে 5টা স্টার প্রিন্ট হয়েছে। এরকম ধরনের একটা কোড কিন্তু এখানে দিয়েছে। এবার প্রশ্নটা কি, আমাদের এইটাকে করতে হবে। তো এইটাকে করার জন্য আমরা 2D অ্যারের একটু গল্প ভেবে নিই। তো আমাদের আলটিমেটলি কি, যদি ভালো করে ভাবো, আমাদের এই প্রত্যেকটি ঘরের কিন্তু আমাদের একটা অ্যাড্রেস আমরা জানি, এটা হচ্ছে 1,1 ধরে নাও, এটা ধরে নাও 2,1, থেকে যেভাবে 2 আর 1, এটা হচ্ছে 2,2, এটা হচ্ছে 3,1। তাহলে আমাদের এই লুপটা ভালো করে দেখো, যদি ভালো করে এটাকে আমি যদি তলায় আরেকটা এইভাবেই আঁকি, যদি ঘরের ক্ষেত্রে যদি একটু বড় করে আঁকি, তাহলে জিনিসটা আরো কেন এই পরেরগুলো একইভাবে, মানে এই একটা জিনিস যদি বুঝে যাও তাহলে এরকম ধরনের প্যাটার্ন করাটা কিন্তু খুব একটা প্রবলেমের বিষয় না, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা রো করে নিই। তাহলে প্রত্যেকটি ঘরের আমাদের অ্যাড্রেসগুলো প্রথমে জেনে না, মানে ঘর যখন আমরা তৈরি করি তখন প্রত্যেকটি ঘরের আমাকে কোঅর্ডিনেটস বলা হয়, কোঅর্ডিনেটসগুলোকে যদি আমরা জেনারেট করতে পারি আমরা কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারবো। তাহলে এই ঘরের কোঅর্ডিনেটস কি 1 1, এই ঘরের কোঅর্ডিনেটস কি 1 2, কেন 1 ফলোড বাই 2, মানে রো ফলোড বাই কলম। এটা 1 3, এটা 1 4, এটা 1 5, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটস। 1 5, এটা 2 1 2 2 2 3 2 4 2 5, এভাবে আমরা কিন্তু কোঅর্ডিনেটস গুলো লিখছি, মানে কোন কোঅর্ডিনেটে স্টার গুলো আছে সেটা আমাকে জানতে হবে। 3,1 3,2 3,3 3,4, এটা 3,5 রয়েছে। ধরো 4,4 4, সরি 4,1 4,2 4,3 4,4, এটা 4,5 হয়ে গেল। এরকম 5,1 5,2 5,3 এবং 5,4 এবং 5,5, এইভাবে আমাদের কোঅর্ডিনেটস গুলো আমরা সুন্দর করে সাজিয়ে লিখেছি। তাহলে আমাদের এই এই যে রো এর কোঅর্ডিনেটসটা ফলো করে আই দিয়ে, আই লুপ তৈরি করে, যেহেতু নেস্টেড লুপের গল্প। আর এই কলমের কোঅর্ডিনেটস গুলো আমাদের যে লুপ কন্ট্রোল করে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল। তাহলে ভাবো এই আমাদের আমাদের কোন কোন ঘরগুলোতে স্টার ছিল। এখানে স্টার আছে, এই দুটোতে স্টার আছে, এখানে 3টেতে স্টার আছে, এখানে 4টেতে স্টার রয়েছে, 4টে স্টার দেখো তাই তো উপরে রয়েছে, এখানে 5টাতে স্টার রয়েছে। তার মানে ভালো করে এই কোঅর্ডিনেটস গুলো জেনারেট করতে পারলে স্টার অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তাহলে আমরা প্রথমে ভাববো যে এই রোটা হচ্ছে আমাদের আই, বা আমরা বলি আই লুপটা কি করে, আমাদের এই যে লেন্থটা কতগুলো রো হবে সেটা কন্ট্রোল করছে। আর যে কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টের কাজ করে, এই যে লুপটা তার কাজ হচ্ছে মেনলি এই স্টারগুলোকে প্রিন্টিং। আর আই লুপ কি করছে, আই লুপ হচ্ছে কতগুলো যে রো হবে, মানে এই যে এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, কতগুলো লেন্থ, এই যে লম্বায় কতগুলো হবে, এটা আই কন্ট্রোল করে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। ধরে নিলাম এখানে যে ব্যক্তি এন আছে, এনটা হচ্ছে ইনপুট ইউজার দিয়েছে, ধরুন এন এর ভ্যালু 5। তাহলে ভালো কথা, তার মানে এইটুকু ক্লিয়ার, এন এর ভ্যালু 5 মানে 5টি রো হবে, এটুকু প্রথম ক্লিয়ার। তাহলে আই লুপ দেখো, আই ইন রেঞ্জ 1 থেকে শুরু হচ্ছে n+1,
তাহলে 5+1 6 মানে 1 এর জন্য ঘুরবে, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো যে লুপটা, দেখো ভালো করে যে লুপের গল্প, যে হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্ট, এবং যে লুপটা এখানে ভালো করে দেখো, যখন i এর ভ্যালু 1, দেখো এখানে একটা স্টার প্রিন্ট হয়েছে, তার মানে j এর ভ্যালু এখানে 1 আছে। যখন i এর ভ্যালু 2, তখন দুটো স্টার প্রিন্ট করছে। যখন i এর ভ্যালু 3, তখন তিনটে স্টার প্রিন্ট করছে। যখন i এর ভ্যালু 4, তখন চারটে স্টার প্রিন্ট করছে। এইভাবে ভালো করে এগুলোকেই একে একে বুঝতে হবে। i এর ভ্যালু 5 হলে এখানে 5টা স্টার প্রিন্ট করছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল? তাহলে মানে যে লুপটা ডিপেন্ড হচ্ছে i এর ওপর, তাই জন্য কি লিখেছি, ফর i ইন রেঞ্জ, j ইন রেঞ্জ ব্র্যাকেটে i, মানে 0 থেকে শুরু হচ্ছে i অবধি যাবে। তো প্রথমবার i এর ভ্যালু 1, তো 0 থেকে 1 মানে একবারই ঘুরবে, তাহলে একটা স্টার প্রিন্ট করবে। দ্বিতীয়বার যখন i এর ভ্যালু 2 হবে, তখন 0 থেকে 2 মানে কি, দুটো স্টার, 0 আর 1 মানে দুটো স্টার প্রিন্ট করলো। যখন i এর ভ্যালু 3, তখন তিনটে স্টার প্রিন্ট করবে। i এর ভ্যালু 4 হলে চারটে স্টার, i এর ভ্যালু 5 হলে 5টা স্টার কিন্তু প্রিন্ট করবে। তাহলে এই হচ্ছে বেসিক লজিক এরকম ধরনের প্যাটার্নকে প্রিন্ট করার জন্য। ঠিক আছে? এবার আমি যদি এখানে i এর জায়গায় সেই আবার 1 থেকে n করলে এটা স্কোয়ার প্যাটার্ন পেয়ে যেতাম, মানে স্কোয়ার প্যাটার্ন তো এরকম অনেক রকমের, একটা স্কোয়ার প্যাটার্ন পেয়ে যেতাম। ঠিক আছে? তো এরকমভাবে অনেক রকম প্যাটার্ন জেনারেট করা যায়, সেটা বড় কথা না, তাহলে আইডিয়া দিয়ে দিলাম। এরকম ধরনের যদি প্যাটার্ন প্রিন্টিং এর কোনো প্রবলেম হয়, এই জিনিসগুলো করতে পারবে। দ্বিতীয় একটা প্যাটার্নের প্রোগ্রাম আছে, এখানে প্যাটার্ন আর স্টার দিয়ে এখানে নাম্বার রয়েছে। গল্প কিন্তু প্যাটার্নটা কিন্তু একই, কে বলে আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাই লুপের ক্ষেত্রে চেঞ্জ হবে না, লুপ একই চলবে। দেখো লুপের কোনো চেঞ্জেস নেই, উপরের লুপ আর নিচের লুপের দেখো, এখানে প্রথমে i ইন রেঞ্জ 1 থেকে n+1, j ইন রেঞ্জ i, দেখো এই দুটো লাইন কিন্তু একদম সমান। আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখলে এটা মুখস্থ লিখে দিয়ে আসবে, দরকার নেই। এবার তোমাকে যদি স্টার প্রিন্ট করতে বলে, তুমি স্টার লিখবে আর এন্ডের সাথে একটু স্পেস দিয়ে দেবে, মানে একই লাইনে চলবে। আর বেরিয়ে একটা প্রিন্ট কেন লিখছো, লাইন কারসারটা চেঞ্জ করার জন্য, মানে প্রথমবার একটা স্টার প্রিন্ট করবে, তারপরের বার ওই লাইনে কিছু হবে না, পরের লাইনে চলে আসতে হবে। তাই জন্য প্রিন্টটা দেওয়া মানে কি, এই জেল লুপের বাইরে, মানে জেল লুপ কন্টিনিউয়াসলি স্টার প্রিন্ট করবে। তো প্রথমবার একটা করে কারসার, এই প্রিন্টটা ব্ল্যাঙ্ক প্রিন্ট এটাকে বলা হয়, কারসারটা পরের লাইনে চলে আসলো। তারপরে আবার যখন i এর ভ্যালু 2 হলো, তখন আবার দুটো স্টার প্রিন্ট করবে একই লাইনে, তারপরে কারসার পরের লাইনে চলে আসবে। এই জন্যই প্রিন্টটা দেওয়া। দেখো একই কোড আছে, জাস্ট এখানে প্রিন্টিং এর জন্য প্রথমবার 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম রয়েছে। আমি একটা নাম ভেরিয়েবল নিয়েছি যার ইনিশিয়াল ভ্যালু 1 আছে। এবার সিম্পল তুমি প্রিন্ট করেছো না, প্রথমবার 1 প্রিন্ট করলো, এ তো আমার তো প্যাটার্নটা তো অ্যাজ ইউজুয়াল লাগবে, লুপটা আমার প্যাটার্নটাকে কন্ট্রোল করছে, আর প্রিন্টিং যা হচ্ছে হচ্ছে। তারপরের বার কি হলো, নাম 1 বেড়ে গেল, 1 ছিল নামের ভ্যালু ধরে নাও, এখন বেড়ে 2 হয়ে গেল। নেক্সট টাইম প্রিন্টিং হবে 2, যে দুবার ঘুরবে তাহলে এখানে 3 হবে, তারপরে 4, 5, 6 এইভাবে চলতে থাকবে, মানে পুরো প্যাটার্নটা চলে আসবে। এটা সোজা প্রোগ্রাম ছিল, খুব চাপের না, বাট এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু আসতে পারে। ঠিক আছে? পরে একটা প্রোগ্রাম দিয়েছে, এটা ইফ বেস প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামগুলো খুব ভালো প্রোগ্রাম। ঠিক আছে? এরকম ধরনের প্রোগ্রাম দিতে পারে, যেখানে ধরে যাও তোমাকে একটা ইলেকট্রিক বিল ক্যালকুলেশনের প্রবলেম দেওয়া রয়েছে। কি বলেছে এখানে, প্রথমে তোমাকে বলে দেওয়া রয়েছে যে তোমার কতগুলো নাম্বার অফ ইউনিট কনজাম্পশন করলে তার রেট কি হবে। ঠিক আছে? এখানে বলেছে ফর ফার্স্ট 100 ইউনিট, প্রথম 100 ইউনিটের জন্য তোমার রেট হবে 2 টাকা করে। প্রথম 100 ইউনিট তুমি যদি খরচা করো, যদি ধরো না তুমি খরচা করছো, সেখান থেকে প্রথম 100 মানে 100 ইউনিটের মধ্যে যদি খরচা করো, 100-র মধ্যে ফার্স্ট 100 ইউনিটের জন্য তোমার খরচা পড়বে হচ্ছে 2 টাকা। নেক্সট 200 ইউনিটের জন্য খরচা পড়বে 3 টাকা, আর 300 ইউনিটের ওপরে খরচা পড়বে 5 টাকা করে ইউনিটের খরচা। এটাকে করার জন্য টাইম লাইন আমাকে রেডি করতে হয়, প্রথমবার একবার বুঝে গেলে বাকিগুলো এমনি করতে পারবে। তাহলে বলেছে আর সাবচার্জ বলেছে 5.5% ইজ চার্জ ইফ দ্য নাম্বার অফ ইউনিট কনজাম্পশন ইজ অ্যাবভ 300 ইউনিট। হ্যাঁ, যদি তোমার একটা সাবচার্জ দিতে হবে, 5.5% চার্জ করবে যদি তোমার ইউনিট যদি 300-র ওপর কনজাম্পশন হয়। প্রথমে তো আমাকে এই জিনিসটা বুঝতে হবে, প্রথম এই 3 লাইন গল্পটা মানেটা কি। ঠিক আছে? এই 3 লাইন গল্প ভালো করে বুঝে গেলে হয়ে যাবে। এইটা একটা নাম্বার লাইন আমি এখানে ড্র করলাম। ঠিক আছে? এটাকে অত ব্যাকা না করে সোজা করে করি। এই হচ্ছে নাম্বার লাইন ড্র করছি। ফার্স্ট 100 ইউনিট কথাটার মানে কি, মানে 0 থেকে শুরু হচ্ছে, 100 গিয়ে শেষ হচ্ছে। 0 থেকে 100 এর মধ্যে তুমি যাই করো না কেন, রেট পার ইউনিট বলেছে মানে মাল্টিপ্লাই হবে। তার মানে এর মধ্যে, এই স্ল্যাবের মধ্যে তুমি যদি থাকো, তোমার 2 টাকা করে পড়বে। তারপর নেক্সট 200 ইউনিট মানে 100 থেকে 200 ইউনিট মানে 300 ইউনিট হয়ে গেল, কি হলো 300 ইউনিট। তাহলে এই স্ল্যাবের মধ্যে তুমি পড়লে, এই স্ল্যাবটুকুর তুমি যতটা তুমি অতিক্রম করেছো তার খরচা পড়বে 3 টাকা করে, আর 300-র ওপরে হয়ে গেলে তোমার 5 টাকা করে খরচা পড়বে। এবার প্রশ্নটা ভালো করে আমি 3টে এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে তোমার এই জিনিসগুলো ক্লিয়ার হবে। ধরে নাও
কেউ একজন ইউনিট কনজাম্পশন করেছে 80 ইউনিট, তার মানে সে 100-র মধ্যে রয়েছে, তার মানে সিম্পল কি করবে, 80-র সঙ্গে 2 গুণ করে দিলে বিল কত হবে, 160 টাকা হয়ে গেল। ভালো কথা। কেউ ধরে নাও আহ, কোনো কোনো লোকের ইউনিট কনজাম্পশন হয়েছে ধরে নাও আমাদের 200 ইউনিট। 200 ইউনিট কোথায় লাই করছে, 100 এবং 300-র মাঝামাঝিতে লাই করছে, 200 হতে পারে, 150 হতে পারে, মানে 100-র বেশি 300-র কম। তখন কি হবে, এই এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। তখন কিন্তু আমরা ডাইরেক্ট এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো না, তখন আমরা এটাকে ভাগ করব। 200-র মধ্যে প্রথম যে 100 ইউনিট রয়েছে সেটা স্ল্যাব 1-এর, এটাকে স্ল্যাব 1 ধরো। আর বাকি রিমেনিং এখানে 100 ইউনিট 200-র মধ্যে থেকে সেটা স্ল্যাব 2-এর। তাহলে প্রথম যে 100 ইউনিট রয়েছে তার সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, আর তারপর যে রিমেনিং যেটুকু রয়েছে স্ল্যাব 2-এর জন্য সেখানে আমাদের 3 মাল্টিপ্লাই হবে। এটা কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট এখানেই। তাহলে আনসার কি হবে এখানে, 200 প্লাস 300 কিন্তু 500 টাকা বিল হবে। ঠিক আছে, তুমি যদি ডাইরেক্ট এখানে 3 গুণ করে দিতে এটাই ভুল হয়ে যেত, এখানে তোমার 600 হয়ে যেত, কিন্তু তা কিন্তু হয় না, স্ল্যাব ওয়াইজ ব্রেকডাউন হয়। ধরে নাও কারোর ইউনিট কনজাম্পশন হয়েছে 450, তার মানে কি হবে, এখানে ফার্স্ট যে স্ল্যাব হচ্ছে 100-এর স্ল্যাব রয়েছে, মানে 100 ইউনিট সে কনজাম্পশন করে গেছে, তাহলে 100 ইউনিটের খরচা সে 2 টাকা করে দেবে। ভালো কথা। 100 ইউনিট বাদ দিয়ে দাও, পড়ে যাচ্ছে 350। 350-র মধ্যে আমার গল্প কি, 200 ইউনিট এই হচ্ছে স্ল্যাব 2-এর, 200 ইউনিট সে কনজাম্পশন করে গেছে, তাহলে সেইটুকুর জন্য সে 3 টাকা করে দেবে। বাকি পড়ে রইলো দেখো 100 প্লাস 200 মানে 300 হয়ে গেছে। তাহলে এবার এরপর থেকে এক্সট্রা কত, আমার এক্সট্রা যে 150 ইউনিট পড়ে, যেটা 300-র পর থেকে 300-র পরে গেছে, এটা স্ল্যাব 3 ধরতে পারো। তো সেখানে আমার 5 টাকা করে আমার মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের 3টে ভাগে কিন্তু ভাগ হয়ে গেল, এরকম না যে ওর পরে গেলে আমরা ডাইরেক্ট ইফে চেক করে মাল্টিপ্লাই করে দেবো, তার জন্য কিন্তু প্রোগ্রামগুলো দেয় না। এরকম ধরনের প্রোগ্রাম কিরকম আসতে পারে বলে দিই। এটা হচ্ছে ইলেকট্রিক বিল হতে পারে, ফোন বিল হতে পারে, লাইব্রেরি ফাইন চার্জ হতে পারে, এরকম ধরনের কিন্তু ভ্যারাইটি, যেখানে এই বেসিসে কাজ হয়, যেখানে তোমাকে স্ল্যাব ওয়াইজ তোমার ক্যালকুলেশন হয়। তুমি ডাইরেক্ট ইফে ফেলে মাল্টিপ্লাই করে দিলে হবে না। তুমি যখন একটা স্ল্যাব পার করে দ্বিতীয় স্ল্যাবে যাচ্ছ, আগের স্ল্যাবটা পুরোটা তোমার ওই পয়সা দিতে হবে, আর দ্বিতীয় স্ল্যাবে তুমি যেটুকু কনজাম্পশন করেছো সেইটুকু তুমি সেই পয়সাটুকু দেবে। যেরকম আমি এই যেটা তুমি 450-র কথা এক্সাম্পল দিলাম, এখানে আমি 3টে স্ল্যাব অতিক্রম হচ্ছে, মানে ফার্স্ট স্ল্যাবের পয়সা 100 ইউনিট 2 টাকা করে দিয়ে আমার হলো এখানে 200 টাকা। তারপরে 200 ইউনিট তুমি অতিক্রম করেছো, তাহলে এটা হলো 600 টাকা। আর তারপর যে 150 ইউনিট রয়েছে সেটা তোমার 750 টাকা, তাই তো? এবার 3 যোগ করো, 700, এটা 1350, 1550 টাকা তোমার বিল হবে। ডাইরেক্ট তোমার কিন্তু এখানে তোমার 450-কে তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু হবে না। এইভাবে কিন্তু অ্যাকচুয়াল যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বোর্ড বা সিএসসি বোর্ড এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে। হ্যাঁ, ওখানে তো রেটটাও তো আলাদা আছে, বাট ক্যালকুলেশন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এইভাবেই হয়। ঠিক আছে, তাহলে কোডটা কি করে করেছি দেখো। প্রথমে ইউনিটটাকে আমরা ইনপুট নিয়েছি, আর বিলটা আমরা অ্যাজ ইউজুয়াল ইনিশিয়ালি 0, কেন কোটাই তো কাজ হবে। 100 ইউনিটের কম হলে বাতি ইনটু করে দিচ্ছি, মাল্টিপ্লাই বাই 2 করে দিয়েছি, এটা প্রথমেও বলেছিলাম। 100 ইউনিটের কম হলে ডাইরেক্ট মাল্টিপ্লাই করো। যদি তোমার 100 থেকে 300-র মধ্যে হয়, দেখো এখানে এই কন্ডিশনটা ভালো করে দেখো, গ্রেটার দ্যান 100, তার মানে 101 থেকে, আর লেস দ্যান ইকুয়াল টু 300 মানে 300 অব্দি যদি হয়, তাহলে প্রথম স্ল্যাবের যা দাম তাই আমাকে দিতে হবে, 100 ইউনিট 200 টাকা করে। এবার 100 ইউনিট বাদ দেওয়ার পর, এই এক্সাম্পলটা দেখো, 100 ইউনিট তুমি বাদ দিয়ে দিয়েছো এই 200 ইউনিট যখন আমি এক্সাম্পল দিয়েছিলাম। এবার তারপর কতটা রিমেনিং পড়ে আছে পরের স্ল্যাবের, সেটা তুমি ইউনিট মাইনাস 100 করলেই পেয়ে যাচ্ছ, সেটা 3 টাকা করে মাল্টিপ্লাই করে অ্যান্সার হয়ে গেল। আর নাহলে এলস এর আর আর দরকার নেই, এখানে 3টেই গল্প আছে। মানে এবার 300-র ওপরে হলে, 300-র ওপরে হলে কি হবে, যেটা 450-র এক্সাম্পলটা দিয়েছিলাম, প্রথম স্ল্যাব 100-র সঙ্গে তুমি 2 টাকা করলে, তারপরে 200-র সঙ্গে তুমি 3 টাকা করলে, এবার তার মানে 100 প্লাস 300 হয়ে গেল। এবার 300-র পর তোমার যেটুকু বাকি রয়েছে সেই স্ল্যাবে পড়েছে, তুমি 5 টাকা করে মাল্টিপ্লাই করলে, করে যা টোটাল হলো সেটা তোমার বিল হলো। আর প্রশ্নে বলেছিল যে 300-র উপরে হলে একটা 5.5% একটা সাবচার্জ দিতে হবে, তা তুমি ডাইরেক্টলি এটা মাল্টিপ্লাই করে দিয়েছো বিলের সঙ্গে, 0.055 করে দিয়েছো, যা অ্যান্সার হবে সেটা বিল, সেটা তোমাকে ফাইনাল প্রিন্ট করতে হয়েছে। এবার গল্পটা হচ্ছে এখানে তোমার সবসময় যে এই সাবচার্জ অনেক সময় আমাদের হয় যে তোমাকে একটা মান্থলি সাবস্ক্রিপশন দিতে হবে বা মিটার রেন্ট দিতে হবে, এরকম দেয়, যেটা লাস্টে ফাইনাল গিয়ে অ্যাড করে দেবে যে বিল ক্যালকুলেশনের পর। এটা যেরকম ওই স্ল্যাবের মধ্যে ছিল বলে তাই এর মধ্যে করেছিলাম, নাহলে এলস এর বাইরে গিয়ে যোগ করে লাস্টে প্রিন্ট করে দেবে। এরকম অনেক প্রশ্ন পাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে স্পাই নাম্বার, যেটা বলেছিলাম। স্পাই নাম্বার কি করে, এটাও কিন্তু সে ডিজিট এক্সট্রাকশন লজিক দিয়েই কাজ করে বলে ডিজিটটা শিখিয়েছিলাম। যে তোমার ধরে নাও ডিজিট রয়েছে 1 2 2 4, এটা স্পাই নাম্বার। কেন, কেন কি প্রত্যেকটি ডিজিটের তুমি যোগ করো, 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 4, সাম অফ আ ডিজিট বলে, এটাও কিন্তু একটা খুব ভালো প্রোগ্রাম, সাম অফ আ ডিজিট। হ্যাঁ, করলে কত হবে,
4 দুগুণে 8, 9, 10 হয়ে গেল, তাই তো? সরি, না, 4 দুগুণে 8 বলছি, সরি, 4 2 6 2 8, ঠিক আছে, আমার ভুল হলো, 8 হবে, ঠিক আছে। আর এবার এটাকে এই ডিজিটগুলোরই গুণফল করো, 1 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 4, মানে সাম অফ আ ডিজিট আর মাল্টিপ্লিকেশন অফ আ ডিজিট, দেখো দুটোতেই সেম আমার 8 আসছে। তোমার কোনো সংখ্যা তোমাকে দেওয়া রয়েছে, এটা নাম্বার, সেই নাম্বারের সাম অফ আ ডিজিট এবং মাল্টিপ্লিকেশন অফ আ ডিজিট যদি সমান হয় তখন তাকে স্পাই নাম্বার বলা হয়। তাহলে তো আলটিমেটলি দেখো কোডটা দেখলে খুব সুবিধার মতন লাগবে। প্রথমে তো ইনপুট নিলাম, ভালো কথা, এখানে কপি রাখার দরকার নেই, কেন কি আমাদের অরিজিনাল নাম্বার ডিস্ট্রয় হয়ে গেলেও কোনো যায় আসে না, কেন কি আমাদের দরকার হচ্ছে এই দুটো আলটিমেটলি, সাম অফ আর ডিজিটের রেজাল্ট আর মাল্টিপ্লিকেশন। তাই জন্য কপি রাখিনি, বাট দুটো ভেরিয়েবল রাখতে হয়েছে। সামের জন্য সাম, যেটা যে সাম করবে ইনিশিয়ালি 0, আর প্রোডাক্টের জন্য 1। সবসময় মাথায় রাখবে সেলফ অ্যাডিশন এবং সেলফ মাল্টিপ্লিকেশনের জন্য 1 রাখি ইনিশিয়ালি, আর অ্যাডিশনের জন্য 0 রাখি। এটা ডিজিট এক্সট্রাকশনের লজিক, এটা অলরেডি আগে বলেছি, এনের ভ্যালু একই কোড লেখা আছে, এই দুটো তো কোনো অসুবিধা নেই, এগুলো পুরো ডিজিট এক্সট্রাকশন। এখানে কি করেছি, সেম এই কাজটা, প্রথমে আমরা সাম করেছি, এটা হচ্ছে লজিক, সামের জন্য আমরা সাম করেছি ডি এর সাথে, আর মাল্টিপ্লাইয়ের জন্য মাল্টিপ্লাই করার পর পুরো কাজ যখন কমপ্লিট হয়ে গেল, যে রেজাল্টটা পেলাম সেটা কোথায় কোথায় রয়েছে, এটা রয়েছে হচ্ছে সাম ডিজিটে রয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট ডিজিটে রয়েছে। দুটো যদি সমান হয়ে যায় তাহলে বলবো স্পাই নাম্বার, নাহলে বলবো নট আ স্পাই নাম্বার, ব্যাস গল্প শেষ হয়ে গেল। এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু দিতে পারে, ঠিক আছে। নেক্সট, অনেক সময় আমি একটা প্রোগ্রাম হলো ডাক নাম্বার বলে, একটা ভালো নাম্বার, ডাক নাম্বার, এরকম একটা ভালো প্রোগ্রাম আছে, যে ধরো না 2034, মানে কোনো ডিজিটের সংখ্যা, কোনো যে ডিজিট দেওয়া, ওই সরি, কোনো নাম্বারের মধ্যে যদি 0 থাকে তখন তাকে ডাক নাম্বার বলা হয়। বাড়িতে একবার ট্রাই করো, ডাক নাম্বার, ঠিক আছে। এরকম ধরনের কিন্তু প্রোগ্রাম কিন্তু আসতে পারে, ঠিক আছে। ডাক নাম্বার তো আমাদের তো প্রত্যেকটা ডিজিটকে এক্সট্রাক্ট করে দেখতে হবে 0 কিনা, এটা কি এক্সট্রাক্ট করলাম 0 আছে না, অসুবিধা নেই, এটা এক্সট্রাক্ট 0 আছে। যদি তুমি সবগুলো এক্সট্রাক্ট করার পর 0 না পাও তাহলে বলবে ডাক নাম্বার না। যদি কোনো একটি 0 হয় তাহলে বলবে ডাক নাম্বার। কখনো সামনে হতে পারে না 0, এটা তো জানোই, কখনো তুমি সামনে 0 লিখতে পারো না, সেটা কখনোই ইনপুট নেয় না। মাঝখানে মানে সংখ্যার মাঝখানে যদি কখনো এরকম হয়, এটা হচ্ছে ডাক নাম্বার। আর এটা ম্যাজিক নাম্বার, কিছু বলে দিই, সবগুলো তো এখানে কভার করা সম্ভব না। ম্যাজিক নাম্বার কি বলে, যেমন 91 হচ্ছে ম্যাজিক নাম্বার। কেন, 91কে যোগ করো, 9 আর 1কে যোগ করলে কত হয় 10, 10কে যোগ করলে, ডিজিটকে যোগ করলে 1, মানে ফাইনাল সামেশন 1 যদি কোনো সংখ্যার যোগফলে আসে তাকে ম্যাজিক নাম্বার বলে। এটা আমরা অনেক সময় এইভাবেও করি, 82 ইজ আ ম্যাজিক নাম্বার। কেন, 8 + 2 হয় 10, 10 অব্দি আসলেই ছেড়ে দাও। দেখো যেটা 10 আসবে, 100 আসবে, 1000 আসবে, সেগুলোই তো ঘুরে 1ই আসবে। তো যদি কোনো সংখ্যা যোগ করার পর 10 বা 100 আসে তখন তাকে ম্যাজিক নাম্বার বলতে পারো, এইভাবেও করতে পারো, ম্যাজিক নাম্বার কাজ করে। এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু দিতে পারে। আমি জাস্ট আইডিয়াগুলো দিই, সবগুলো তো কভার করা সম্ভব না, বাট আইডিয়া দিয়ে দিলাম। এখানে প্যাটার্ন দেওয়া রয়েছে, যেখানে প্রথমে 1, তারপরে 2 1। দেখো প্যাটার্নটা প্রথমে দেখে নাও, প্যাটার্নটা কিন্তু আমাদের সেই আপওয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্যাটার্ন, তাই লুপ কিন্তু একই থাকবে, 1 থেকে n+1, এটা কোনো ব্যাপার না। এবার প্রিন্টিং এর জন্য এবার গল্পটা কি করেছি দেখো, এখানে লুপটা একটু চেঞ্জ করেছি, মানে যে লুপটা ইন জেনারেল করি না আমি কখনো, বাট তাও এখানে আমি একটুখানি চেঞ্জ করেছি যাতে বোঝানোর জন্য। এবং প্রথমে গল্পটা কি আসছে দেখো, প্রথমে আমরা বলেছি আই কিন্তু আমাদের কি কন্ট্রোল করে, রো কন্ট্রোল করে। 5টা রো আছে, তাহলে 1 থেকে শুরু হয়েছে, n+1 মানে 5 বার এই জিনিসটা ঘুরবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, প্রথমবার দেখো কি আছে 1, প্রথমে আয়ের ভ্যালু কি দেখো, প্রথমে আয়ের ভ্যালু আছে 1 ইনিশিয়ালি, দেখলে, তাহলে 1 থেকে আমার রিভার্স লুপ ঘুরছে, 1 থেকে 0 অবধি যাবে, -1 মানে রিভার্স লুপ, ঠিক আছে। প্রিন্ট করছো জে কে, তো প্রথমবার প্রিন্ট কি হওয়া উচিত, 1ই হওয়া উচিত, এখানে একবারই ঘুরবে। 1 থেকে 0 মানে সেই তো একবারই ঘুরবে, এখানে 0 থেকে 1 ওপর অবধি যায়, তার মানে 1 থেকে 1, তাহলে একবারই ঘুরবে, 1 প্রিন্ট করলো। দ্বিতীয়বার আয়ের ভ্যালু কত হলো, 2 হলো, তখন 2 হলো, শুরু হলো 2 থেকে 0 অবধি যাবে, তার মানে 2 প্রিন্ট করবে আর 1 প্রিন্ট করবে, মানে এক এক করে কমছে। তারপরে এবার আয়ের ভ্যালু 3 মানে 3 to 1 প্রিন্ট করবে, তারপরে আয়ের ভ্যালু 4 মানে 4 to 1, তারপরে আয়ের ভ্যালু 5 মানে 5 4 3 to 1, এইভাবে কিন্তু প্রিন্ট করবে। এখানে আমরা রিভার্স লুপ ঘুরিয়েছি। অনেক সময় আমরা এটা না করেও একটু কমপ্লেক্স করে দিই, যে আমরা আলাদা কোনো ভেরিয়েবল ধরেও কাজ করতে পারি, এটাও করতে পারি, বাট ঠিক আছে, এইভাবে যদি ইজিলি করা যেতে পারে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট প্রশ্নটাও কিন্তু আমাদের ফোন বিল ক্যালকুলেশনের একটা প্রশ্ন রয়েছে, ফোন বিল অফ আ কাস্টমার বেসড অন দ্য ফলোইং কন্ডিশন, যেখানে বলেছে প্রত্যেকটি কাস্টমারকে 180 রুপিস দিতে হবে অ্যাজ আ মান্থলি রেন্ট, মানে তুমি ফোন করো কি না করো, এটা আগেকার দিনের গল্প ছিল, আমাদের যখন ফোন বিল আসতো তখন আমাদের অ্যাটলিস্ট এই টাকাটুকু দিতেই হতো, মানে 180 টাকা তোমাকে দিতেই হবে অ্যাজ আ মান্থলি রেন্ট হিসাবে, ভালো কথা। এবার সেই টাইম লাইনের গল্প হয়ে গেল, যে আপ টু 100 কল, আমি টাইম লাইনটা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, মানে 0 থেকে তোমাকে 180 টাকা দিতেই হবে, মানে এই লাইনটা রাখার জন্য 180 টাকা দিতে হচ্ছে, ভালো কথা।
জিরোতে তুমি তার মধ্যে 0 থেকে 100 খানা কল, এই 180 টাকার মধ্যে থেকে তুমি করতে পারছো, মানে 1 টাকাও দিতে হবে না, 0 পয়সা পার কল, তোমার কোনো টাকা দিতে হবে না। তুমি যদি 100 খানা কল করো আর তোমাকে 180 টাকা দিতেই হবে এই কানেকশনটাকে রাখার জন্য, তোমাকে আর এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না। এবার দেখো লিখেছে ফর দ্য নেক্সট 100 কল, তার মানে 101 থেকে শুরু হচ্ছে 200 অবধি তোমাকে কি করতে হবে, 90 পয়সা পার কল। মানে এই স্ল্যাবের, এটা স্ল্যাব 1-এ তোমার কোনো পয়সা দিতে হচ্ছে না, স্ল্যাব 2-তে তোমাকে 90 পয়সা করে পার কলে তোমার দিতে হবে। মানে তুমি 100-র ওপরে যতগুলো এক্সট্রা করবে, ধরো না তুমি 120 খানা কল করেছো, তাহলে 100-র জন্য তুমি কোনো টাকা দিচ্ছ না, বিনা পয়সা ফ্রি, তোমাকে সেই 180 টাকা তোমাকে দিতেই হবে ফাইনালি, যাই হোক এটা জিরো, এভাবে ভাবো। আর তারপর থেকে 20 খানা কলের জন্য তোমাকে 90 পয়সা তোমাকে দিতে হবে, হয়ে গেল। তারপরে বলেছে 201 থেকে 400, মানে এর পরের স্ল্যাবটা 201 থেকে 400, মানে এর মধ্যে তুমি যা কল করবে তোমার 80 পয়সা। যদি ধরে নাও এরকম ভাবে এক্সাম্পল দিই যে 300 কল করেছো তুমি, তার মানে প্রথম 100 কল তোমার ফ্রি হয়ে গেছে, তারপরের 100 কলের জন্য তুমি 90 পয়সা দিয়েছো, আর তারপরে রিমেনিং যে 100 কল পড়ে তার জন্য তুমি 80 পয়সা দিয়েছো। এইভাবে একই স্ল্যাব ব্রেকডাউন হচ্ছে কিন্তু। আর 400-র উপরে হয়ে গেলে 70 পয়সা তোমাকে দিতে হবে, 70 পয়সা পার কল। 450 ধরে না এক্সাম্পল, ধরো প্রথম 100 কল ফ্রি, তারপরে 100 কল 90 পয়সা, তারপরে 200 কল তোমার 80 পয়সা করে, তারপর রিমেনিং যেটা থাকবে সেটা তোমার 70 পয়সা করে দিতে হবে। এই হচ্ছে এই কোডের লজিকটা, এটা ইফ দিয়েই করা যায়, এগুলো ইফের কিন্তু গল্প, ঠিক আছে। তো চলে আসি, দেখো প্রথমে দেখলে বুঝতে পারবে, প্রথমে তুমি কলটাকে প্রথমে নিয়ে নিয়েছো, ইনপুট নিয়েছো, আর বিলের মধ্যে তুমি ইনিশিয়ালি 180 ধরেই রেখেছো, কেন বলো তো? কেন কি বিল তো তোমাকে দিতেই হবে, তাহলে 180টা লাস্টে কেউ অ্যাড করে, কেউ প্রথমে করে, এটা প্রথমে করে, যেটা মান্থলি রেন্ট তোমার দিতে হচ্ছে। 100 কলের কম হলে কোনো পয়সা দেবে না, 200 কল, এটা দেখো গল্পটা মানে দেখো 100 গ্রেটার দেন অ্যান্ড না লিখলেও তুমি যদি লেস দেন 200 লেখো, যদি তোমার 100-র বেশি হয় এই স্ল্যাবটাই ঢুকবে, এটাও কিন্তু এক ধরনের কোড লেখার একটা ধরন। তুমি চাইলে এটা এখানে এরকমভাবে লিখতে পারতে, এলস ইফ আগের মতন, যে কল যদি তোমার গ্রেটার দেন 100 হয় অ্যান্ড কল যদি তোমার লেস দেন ইকুয়াল টু 200 হয়, একই ব্যাপার, এই দুটো লাইন কিন্তু পুরো হুবাহু সমান, এটা আলাদা কোনো ব্যাপার না। তাহলে তুমি কি করবে, যে তোমার 100 মাইনাস করে যেটা রিমেনিং থাকবে সেটা তুমি 90 পয়সা করে দেবে। এর পরের লাইনটা দেখো এখানে, এটাও কিন্তু একই ব্যাপার, যে এলসিফ দিয়ে তুমি লিখতে পারতে, এলসিফ যে কল যদি তোমার 200-র বেশি হয় অ্যান্ড কল যদি তোমার লেস দ্যান ইকুয়াল টু 400 হয়, তুমি কি করলে, দেখো আমাদের তো প্রথম 100 কল ফ্রি, ওটা নিয়ে কথা বলবো না, তারপরের 100 কলের জন্য 90 পয়সা, আর তারপর মানে 200-র ওপর থেকে তুমি যতগুলো এক্সট্রা কল করো তার জন্য 80 পয়সা দিয়েছো। লাস্টে তোমার এলস, আর তো লাস্ট স্ল্যাব যেখানে তোমার প্রথম 100 কল 90, প্রথম 100 কল ফ্রি, এটার জন্য কিছু লেখার দরকার নেই, তারপরের 100 কলের জন্য তোমার 90 পয়সা, তারপরে 200 কলের জন্য 80 পয়সা, তারপর 400 থেকে যা বেশি তুমি সেটা 70 পয়সা দিয়ে গুণ করেছো, করে ফাইনাল তুমি বিল অ্যামাউন্টটা ডিসপ্লে করো। এই হচ্ছে বেসিক আইডিয়া। এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু পেতে পারে, হয়তো এই ধরনের এটাই দিয়ে দিতে পারে, এরকমও হতে পারে, বা লাইব্রেরি ফাইন দিল, বাইক রেন্টাল দিল, এরকম ধরনের কিন্তু অনেক ভ্যারাইটি অফ প্রশ্ন কিন্তু হয় এই ইফ বেসের প্রশ্নগুলো। এগুলো 11-এর অ্যাকচুয়ালি প্রশ্ন, ক্লাস সিবিএসসি বোর্ডে 11-এ দেয়, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসার জায়গায় দুটোতেই আছে, ইআরএমএস টিজিটি পিজিটি দুটোতেই, আর এবং কেবিএসেও কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমাকে একটা নাম্বার দেওয়া রয়েছে, একটা ডিজিট দেওয়া রয়েছে, তোমাকে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হবে। যেরকম দেওয়া আছে 2565685, আর সেই ডিজিটটা তোমার দেওয়া আছে 5টা কতবার আছে, দেখো 1 2 3, তোমার 3 উত্তর হবে, আউটপুটে কত হবে 3। এটাও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটাও ডিজিট এক্সট্রাকশনেরই পার্ট। তুমি ডিজিট যদি এক্সট্রাক্ট না করতে পারো তুমি কখনো এর সঙ্গে মেলাতে পারবে না। চলে আসি, তাহলে প্রথমে আমি এই নাম্বারটা ইনপুট নিয়ে নিয়েছো, তারপরে সেই ডিজিটটা সংখ্যাটা ইনপুট নিয়েছো, আমি কাউন্টার ভেরিয়েবল যে কাউন্ট করবে কতবার আছে তার জন্য কাউন্ট নিয়েছি। যদি তোমার নাম্বারের ভ্যালু তোমার 0-র থেকে বেশি হয়, ভালো কথা, তুমি কি হবে, তুমি দেখো এটাকে একই লাইনে করে দিয়েছি, এটা তুমি ভেঙে ভেঙে করতে পারতে, আমি ডাইরেক্ট ইফের মধ্যে করেছি, যে নাম্বারকে তুমি যদি মড দিয়ে 10 করো তাহলে তুমি যে ডিজিটটা পাচ্ছ, এই ধরো 5 পেয়েছো, তার সঙ্গে যদি এটা সমান হয় কাউন্টারকে 1 বাড়াও, আর পরের বারের জন্য আমি কি করছি, যে তোমার যে নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করা, মানে তো পরের বারের জন্য এইটুকানি থাকবে, ঠিক আছে। এটাকে একই গল্প, ডিজিট এক্সট্রাকশনের লজিক। তোমরা চাইলে এটাকে ভেঙে ভেঙে লিখতে পারতে, ডিজিটটা এক্সট্রাক্ট করে কোনো ভেরিয়েবলে, তারপর তোমরা মেলাতে পারতে, চেক করতে পারতে। ধরো আমি লিখলাম জি ইজ ইকুয়াল টু নাম মড 10 লিখলে, তারপর তুমি ইফ দিয়ে জি ইকুয়াল টু ডি, এরকম ভাবে লিখতে পারতে, যেটা আমি এইটাকেই ডাইরেক্ট এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, আর কিচ্ছু করিনি। আর এখানে কাউন্ট প্লাস ইজ ইকুয়াল টু 1, ব্যাস এই হচ্ছে কোডটা।
ভেঙে ভেঙেও যা লিখতে পারো, এক লাইনে লিখতে পারো, ব্যাপারটা একই। কেন কোনো স্টোর করার দরকার নেই, তোমাকে তো আলটিমেটলি চেক করতে হচ্ছে এখানে কি ওটা যে সমান কিনা। যদি সমান হয় তাহলে কাউন্টারকে এইভাবে বাড়িয়ে দেবো। দেখো পরের কোডটাই এরকম ধরনের রয়েছে, সাম অফ আ ডিজিট। তোমাকে একটা ইনপুট করা আছে, তার যে ডিজিটের যোগ, ইভেন ডিজিটগুলো সাম বলেছে কিন্তু 29865, এখানে কোনগুলো ইভেন 286, যেগুলো ইভেন নাম্বার ডিজিট সেগুলো যোগফল। দেখো এটাও কিন্তু ডিজিট এক্সট্রাক্টিং এর লজিক। যেখানে তুমি দেখো প্রথমে আমি ইনপুট নিয়ে নিয়েছি, তারপর আমি একটা সাম যে স্টোর করব তার জন্য একটা ভেরিয়েবল ইনিশিয়ালি 0 সেলফ অ্যাডিশন হবে। তো এটা সেম ডিজিট এক্সট্রাকশনের কোড, যে গ্রেটার দেন 0 হলে আমি এখান থেকে একটা করে ডিজিটকে এক্সট্রাক্ট করে ডিতে রাখছি। আর যদি এটা ইভেন হয়, ইভেন চেকিং এর কি লজিক আছে, ইভেন নাম্বার চেক করার লজিক হচ্ছে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে। ডি মড টু রিমাইন্ডার 0 হওয়া মানে ওটা ইভেন নাম্বার, তাই ডি যোগ করেছি। আর তারপরে তুমি আবার পরের বারের জন্য যে প্রথম তো এই ডিজিটটা বেরাবে, এটাকে কেটে এইটুকু পড়ে থাকবে, তারপরে এইটা বেরাবে, এটাও যদি ইভেন হয় তাহলে এরমভাবে কাটতে কাটতে থাকবে। তো এইভাবে জিনিসটা চলতে থাকবে। তো এরকম ভ্যারাইটি অফ ডিজিট এক্সট্রাক্টিং এর কিন্তু অনেক প্রশ্ন হয়। কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। এই গেল হচ্ছে তোমার বেসিক ক্লাস 11-এর মোটামুটি যে ডিজিট এক্সট্রাক্টিং আমার প্যাটার্ন প্রিন্টিং এর কিছু প্রোগ্রাম দেখালাম, আর কিছু ইফের বেস মানে 3টে বেস প্রবলেম দেখিয়েছি আমি। এক হচ্ছে নেস্টেড ফর লুপের প্রবলেম, মানে নেস্টেড লুপিং এর প্রবলেম হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম। ডিজিট এক্সট্রাক্টিং হচ্ছে ওয়াইল লুপের প্রবলেম, ওয়াইল লুপ বেস প্রবলেম। আর ফর লুপের মধ্যে ওই তোমার রয়েছে, তোমার ওই প্রাইম নাম্বার রয়েছে, এটা দেখালাম। আর তোমার ইফের মধ্যে কিন্তু এই বিল ক্যালকুলেশন প্রবলেমগুলো রয়েছে। 3টে ধরনের ক্যাটাগরি কমপ্লিট করে দিলাম, এগুলো 11-এ আসে। এবার 11-এরই কিছু পার্ট যেটা 12-এও এসছে, 11-12 মিলিয়ে দেয়। এবার এগুলো আস্তে আস্তে আমরা ডেটা টাইপের দিকে ঢুকছি। প্রথম আমরা স্ট্রিং এর প্রবলেম দেখব। প্রোগ্রাম রয়েছে, কি বলেছে, রাইট আ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ ভাবেল ইন আ স্ট্রিং। একটা ভাবেলে একটা স্ট্রিং এ কতগুলো ভাবেল আছে। ধরে নাও আমি একটা এক্সাম্পল বলে একটা ইনপুট করেছে স্ট্রিং কম্পিউটার, COMPUTER, ভালো কথা। এর মধ্যে ভাবেল মানে কি, AEIOU এটুকু জানি, AEIOU এটা কিন্তু খুব কমন এবং খুব স্টার রেটেড প্রবলেম, দিতেই পারে। তাহলে আমাদের এর মধ্যে এটা ও আছে, এটা তাহলে মানে 3টে ভাবেল আছে, তোমাকে এটাই কাউন্ট করতে হবে। তাহলে আমি কি করেছি দেখো, প্রথমে ইনপুট নিয়েছি স্ট্রিংটাকে, ভালো কথা, কাউন্টার নিয়েছি যে কাউন্ট করবে। এবারে আমাদের এটা করলে এক্সটেন্ডেড ফর লুপ। ফর CH ইন S মানে হচ্ছে এস এর মধ্যে ধরে নাও কম্পিউটার, তাহলে প্রথমে সিটা কোথায় আসবে, CH এর মধ্যে আসবে। এবার আমি সিএইচটাকে লোয়ারে কনভার্ট করলাম, ডট লোয়ার, সিএইচ ডট লোয়ার মানে লোয়ার কেসে কনভার্ট করে ইন আমাদের মেম্বারশিপ অপারেটর চেক করছি AEIOর মধ্যে, মানে এই যে আমার সিটা আমার লোয়ার কেসে এখন কনভার্ট হয়ে আমার কি AEIOর ইউ এর মধ্যে রয়েছে। আমাদের অন্য প্রোগ্রামিং হলে ইকুয়াল টু দিয়ে লিখতে হতো, বাট পাইথন এটা খুব ইজিলি করে দেয়, ইন অপারেটর দিয়ে আমি চেক করলাম, এখানে আমি AEIOU ছোট হাতে লিখে রেখেছি। এই সিটা যদি এর মধ্যে বিলং করে তার মানে এটা ট্রু হলো, তাহলে কাউন্ট +1 হবে। দেখো প্রথমবারের জন্য হবে না। দ্বিতীয়বার আমি এখানে ও পাবো CH এ, ওটাকে লোয়ার কেসে করলাম, যদি লোয়ার থাকে লোয়ারেই পাবো, লোয়ারেই হয়ে যাবে, আর আপার থাকলে লোয়ারে হয়ে যাবে। আর দেখো ও কিন্তু এর মধ্যে রয়েছে, স্ট্রিং সেটের মধ্যে, এটা সেট ধরে নাও, স্ট্রিং সেট রয়েছে, তাই জন্য আমি ট্রু হবে, ট্রু হলে কাউন্ট 1 বাড়বে। এম এর জন্য বাড়বে না, পি এর জন্য হবে না, কেন কি এটা মিলছে না, এর মধ্যে নেই এই সেটের মধ্যে। ইউ এর জন্য কিন্তু হবে, কেন ইউ কিন্তু এই সেটের মধ্যে আছে, তার মানে এই কন্ডিশন ট্রু হবে, কাউন্টার 1 বাড়বে। সেম টি এর জন্য বাড়বে না, ই এর জন্য কাউন্টার 1 বাড়বে। তাহলে আলটিমেটলি আমার 3বার কাউন্টার বাড়ছে, এখানে অ্যান্সার হয়ে যাবে 3 ফর দিস ইনপুটের কথা বলছি। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা এক্সটেন্ডেড ফর লুপ কিন্তু ব্যবহার করে করতে পারি। ঠিক আছে, নেক্সট কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু টেক স্ট্রিং। তোমাকে ইনপুট নিতে হবে একটা স্ট্রিংকে অ্যান্ড রিপ্লেস এভরি ব্ল্যাঙ্ক উইথ হাইফেন। ধরে নাও আমি একটা কথার কথা বললাম যে জাস্ট সিম্পল যদি বলি, দিস ইজ ভেরি গুড ডে, ঠিক আছে, এরকম একটা স্ট্রিং কেউ ধরে নাও ইনপুট নিয়েছে, এস এর মধ্যে আছে। এখানে যতগুলো স্পেস রয়েছে, এই একটা স্পেস দেখতে পাচ্ছ, আমি ডটেড করে দেখাচ্ছি, এই একটা স্পেস, এই একটা স্পেস, এই একটা স্পেস, এই সব স্পেসগুলো আমরা এই হাইফেন মানে এইটা হাইফেন দিয়ে রিপ্লেস করব, এখানে হাইফেন চলে আসবে। কিভাবে করব, স্ট্রিং এর ফাংশন যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু করতে পারবে। 2 লাইনের কোড, খুব বেশি লাইনের কোড না। দেখো প্রথমে ইনপুট নিয়েছি, ভালো কথা, যেটা এস এর মধ্যে রয়েছে এক্ষুনি বললাম। তারপর কি আছে দেখো, লিখেছি এস ডট রিপ্লেস, রিপ্লেস বলে একটা ফাংশন আছে।
যে কি করে প্রথমে কাকে রিপ্লেস করতে হবে, দেখো স্পেসকে রিপ্লেস করতে হবে, সেটা তোমার ফার্স্ট প্যারামিটার। এখানে ডবল কোটস ওপেন বা সিঙ্গেল কোট তুমি দুটোতেই দিতে পারো, স্ট্রিং সিঙ্গেল কোট ডবল কোট দুটোতেই কাজ করে। তো ডবল কোড ওপেন স্পেস ডবল কোড ক্লোজ, তার মানে এই যে স্পেসটা রিপ্লেস হবে এই সেকেন্ড যে প্যারামিটার মানে এটা হাইফেন দিয়ে, ঠিক আছে। তাহলে প্রথম প্যারামিটার কি নেয়, কাকে রিপ্লেস করব, সেকেন্ড প্যারামিটার কি নেয়, কি দিয়ে রিপ্লেস করব, হয়ে গেল। রিপ্লেস করার পর অরিজিনাল এস এর মধ্যেই স্টোর হয়ে গেল, আপডেট হয়ে গেল ওটা, আর তুমি লাস্টে প্রিন্ট করে দিই। 3 লাইনের কোড এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু দিতে পারে আপনার, কিন্তু যখন এগুলো প্র্যাকটিস করবে প্রচন্ড ইজি, এর কোনো বিকল্প নেই। ওই সেটের প্রশ্নগুলো যদি করো কোনো অসুবিধা হবে না। আমি এরকম ধরনের একটা সেট আমাদের যে পাইথনের নোটস আছে, যে নোটসটা আমি দিয়েছি মোটামুটি, ওই নোটসের মধ্যেও কিন্তু এরকম অনেক পেপার রয়েছে, আউটপুট বেস প্রশ্ন রয়েছে, হ্যাঁ, তোমার এরকম ধরনের প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলোই আমি ইন জেনারেল এখানে করিয়ে দিয়েছি, যদিও ওগুলো একবার প্র্যাকটিস করতে পারো, এরকম ধরনের প্রোগ্রাম আমি অনেক দিয়েছি ওখানে, ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চলে আসলাম, কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট নাম্বার অফ ওয়ার্ড অ্যান্ড নাম্বার অফ ক্যারেক্টার প্রেজেন্ট ইন দ্য স্ট্রিং। মানে কতগুলো ওয়ার্ড, সেম আমি যদি এক্সাম্পলটা নিই, দিস ইজ ভেরি গুড ডে, আমি মাঝখান থেকে আমি এই স্পেসগুলোকে হাঁটিয়ে দিলাম, ঠিক আছে। ধরো না এই স্ট্রিংটা ভাই ইউজার আমাকে দিয়েছে, দিস ইজ ভেরি গুড ডে, এই ইউজার আমাকে দিয়েছে। তো আমাকে বলতে হবে এই যে স্ট্রিংটার মধ্যে কতগুলো শব্দ ওয়ার্ড আছে। ওয়ার্ড কি করে বুঝি, দেখো স্পেস দিয়ে ওয়ার্ডকে সেপারেট করা হয়। তাহলে আমাদের একটা পপুলার ফাংশন, যেটা খুবই হাইলি পপুলার ফাংশন স্ট্রিং এ, স্প্লিট ফাংশন। তো স্প্লিট কি করে, আমি যখন এস ডট স্প্লিট মানে স্ট্রিংটা ইনপুট নিয়েছি, যেন এস ইজ ইকুয়াল টু ইনপুট নেওয়া রয়েছে স্ট্রিংটা, এস ডট স্প্লিট করা মানে স্পেসের রেসপেক্টে এইগুলোকে এ করবে, ভেঙে ভেঙে লিস্টের মধ্যে ঢোকাবে। তার মানে এই স্প্লিট করার পর যে ওয়ার্ড বলে একটা লিস্ট তৈরি হয়, কি তৈরি হয়, দেখো এটা কথা মাথায় রাখবে, স্প্লিট আর হচ্ছে আমাদের আরেকটা ফাংশন আছে এখন মাথায় আসছে না, দুটো পার্টিশন। স্প্লিট আর পার্টিশনের পার্থক্য ভালো করে দেখে যাবে, এগুলো আমি অলরেডি ভিডিওতে বলেছি, যেটা আমাদের পাইথনের ভিডিওতে। স্প্লিট কিন্তু লিস্টে দেয়, পার্টিশন টাপেলে দেয়, ঠিক আছে। আর ডিফল্ট প্যারামিটার, দেখো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মানে ডিফল্ট প্যারামিটার কি স্পেস থাকে, স্পেসের রেসপেক্টে স্প্লিট করে ওয়ার্ডগুলো এক একটা ইন্ডেক্সে চলে আসে। দেখো প্রথম ইন্ডেক্সে দিস আসবে লিস্টের, সেকেন্ড ইন্ডেক্সে ইজ আসবে, থার্ড ইন্ডেক্সে ভেরি আসবে, ফোর্থ ইন্ডেক্সে গুড আসবে, এবং ফিফথ ইন্ডেক্সে কিন্তু আমার ডে আসবে, ঠিক আছে। দেখো ইন্ডেক্স ওয়াইজ এগুলো একটা স্ট্রিংই কিন্তু 0 1 2 3 4 এইভাবে আমাকে লিস্টে কনভার্ট করে দেয়, স্পেসের রেসপেক্টে শব্দগুলোকে কেটে কেটে এক একটা লিস্টের ইন্ডেক্সে বসলো। এই হচ্ছে গল্প। তাহলে তো কতগুলো ওয়ার্ড, তুমি তো যদি লেন্থ একটা ফাংশন যে কতগুলো এলিমেন্ট আছে লিস্টে তোমাকে বলে দেয়, তো লেন্থ অফ ওয়ার্ড করা মানেই তোমার 5 কিন্তু এখানে অ্যান্সার পেয়ে গেলে এখানে। এবার তোমাকে বলেছে যে কতগুলো ক্যারেক্টার আছে, আমার কিন্তু এস এর মধ্যে অলরেডি এটা আছে, কিন্তু এটা কিন্তু হারিয়ে যায়নি, এটা কিন্তু রয়ে গেছে। আমি যদি লেন্থ কিন্তু আমার স্ট্রিংও কাজ করে, আমি যদি লেন্থ অফ এস করি তাহলে কতগুলো ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস বলে দেবে তোমাকে, যেমন 1 2 3 4 স্পেসটা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে এখানে আউটপুট আমার কি হয়ে যাবে, 21 আমাকে দেবে। লেন্থ অফ এস করলেও তোমার কতগুলো ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস কিন্তু কাউন্ট করে, কোনো রকম যে কোনো ক্যারেক্টার থাকলে তোমার কিন্তু গুণে তোমাকে বলে দেবে, ঠিক আছে। প্রশ্ন সোজা ছিল, উত্তরও প্রচন্ড সোজা, জাস্ট বুদ্ধি আমাদের এই ফাংশনগুলো কাজে লাগাতে হবে। এই জন্য আমি প্রথম থেকেই বারবার বলছি, লিস্ট টাপেল ডিকশনারি স্ট্রিং এর ফাংশন ভালো করে না জানলে, আর পাইথন হচ্ছে ফাংশন বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য বেসটা ভালো করে ক্লিয়ার না থাকলে এগুলো কিন্তু করা যাবে না। নেক্সট প্রশ্ন চলে গেলাম, বলছে কি, প্রথমে বলছে যে রাইট আ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট আ সেন্টেন্স, একটা সেন্টেন্স অ্যাকসেপ্ট করতে পারো বা একটা ওয়ার্ডকে অ্যাকসেপ্ট করতে পারো, অ্যান্ড চেঞ্জ দ্য ভাওয়েল, তোমাকে ভাওয়েলগুলোকে চেঞ্জ করতে হবে অনলি টু দ্য নেক্সট ক্যারেক্টার অ্যাজ শোন বিলো। মানে ধরে না আমি যদি একটা এক্সাম্পল দিই, GOOD গুড একটা ওয়ার্ড আমি নিয়েছি, তাহলে যে ভাবেলগুলো তার পরের যে ক্যারেক্টার দিয়ে, মানে আমাদের এবিসিডি তো আমাদের তো একটা অ্যালফাবেটস রয়েছে, তাহলে ও এর পর কি আছে, ABCDEFGHIJKLMN, ও এর পর পি হয়, তাহলে তোমার হয়ে যাবে GPPD, মানে ও এর যে পরের যে সংখ্যা মানে এটা ক্যারেক্টার দিটা রিপ্লেস হয়ে যাবে। তো এরকম ধরনেরও কিন্তু প্রোগ্রাম দিতে পারে। দেখো দেখতে পাচ্ছ, গুড ডে হ্যাভ ফান, ওটা পি দিয়ে রিপ্লেস হয়ে গেছে, এটা বি দিয়ে রিপ্লেস হয়ে গেছে,
এইচটাও এখানে এখানে এইচ এ আছে, এটা তোমার বি দিয়ে রিপ্লেস, মানে এর পরের সংখ্যা দিয়ে হয়ে গেছে, পরের সংখ্যা বলবো না, পরের ক্যারেক্টার অ্যাকচুয়ালি। ই তোমার এফ দিয়ে হয়ে গেছে, আর ইউ তোমার ভি দিয়ে হয়ে গেছে, কারণ ইউ এর পরে হচ্ছে ভি, মানে তার পরের অক্ষরটা দিয়ে বা তোমার ক্যারেক্টার দিয়ে অ্যাকর্ডিং টু দ্য এবিসিডি যদি ভাবো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কি করে করবো চলো। তো প্রথমে আমি ইনপুট নিয়ে নিলাম ইউজারের থেকে, খুব ভালো কথা। আর একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং নিয়েছি রেজাল্ট বলে, যেখানে আমি এটা তৈরি করব, নতুনভাবে তৈরি করতে হবে তো এর আউটপুটটা, এই জন্য একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং নিয়ে নিয়েছি। এটা পরবর্তীকালে কনক্যাট করব, স্ট্রিংয়ের মধ্যে কনক্যাট করা যায়, জোড়া যায়, এটা অলরেডি বেসিক স্ট্রিং পড়লে ক্লিয়ার থাকবে। এবার আমি এক্সটেন্ডেড ফর লুপ চালিয়েছি, যেখানে ফর সিএইচ ইন এস, মানে একটা করে এস এর মধ্যে, ধরো না এটা এস ধরো কন্টেন্ট করছে, একটা করে ক্যারেক্টার আমার সিএইচ এর মধ্যে আসছে, আমি এটা লোয়ার কেস করে চেক করছি, সেই ভাবেল চেকিং এর মতো। যদি ভাবেল হয় তাহলে আমি কি করব, এটা ভালো করে এই ফাংশনটা জেনে নাও। ওডিআর ফাংশন, ওডিআর ব্র্যাকেটে সিএইচ, ও আর ডি সরি, ব্র্যাকেটে সিএইচ, মানে সিএইচ এর মধ্যে এখন কি আছে, জি আছে, তো জিতে তো অবভিয়াসলি এটা এইখানে কাজ করবে না, তো অবভিয়াসলি আমার এলসে গিয়ে আমার অ্যাপেন্ড হয়ে যায়, মানে রেজাল্ট বলে যেটা ছিল তার মধ্যে জিটা অ্যাপেন্ড হয়ে গেল। এবার তোমার পরের বার যখন ও আসবে, ওটা কিন্তু এই সেটের মধ্যে বিলং করছে, ও কিন্তু রয়েছে, মানে ও হচ্ছে ভাবেল। তাহলে ওআরডি অফ সিএইচ, মানে ওআরডি অফ ও মানে তোমার অ্যাসকি ভ্যালু দেয়। ওআরডি ফাংশন কি করে, অ্যাসকাই ভ্যালু বা অ্যাসকি ভ্যালু দিল, এটা ও এর যা হবে, আমি সেটা এখন মাথায় আমার আসছে না, যেটা আমার তোমার 60 ছোট হাতের হলে তোমার 97 থেকে 122 এর মধ্যে কোন একটি ভ্যালু ধরো দিয়ে দিল, তার সঙ্গে আমি এক যোগ করলাম, ধরো না আমি কথা হাইপোথেটিক্যাল বলছি যদিও বা, ধরে নাও আমাকে 110, ধরে নাও ওয়ের অ্যাসকি ভ্যালু, আমি হাইপোথেটিক্যাল বললাম, তার সঙ্গে এক যোগ করা মানে কি 111 হলো। এই 111কে আমি যদি আবার সিএইচআর ফাংশনের মধ্যে দিই, সিএইচআর অফ 111, তার মানে আমি ঘুরিয়ে আমি ও এর পর পিটা পেয়ে গেলাম, আর পিটা আমি কিন্তু রেজাল্টে আবার জি এর পর অ্যাপেন্ড করে দিই। এই হচ্ছে তার কাজটা। একটা করে অক্ষর আসবে সিএইচ এর মধ্যে, ওটাকে লোয়ার কেস করে চেক করবো ওটা ভাওয়েলের মধ্যে পড়ছে কিনা। যদি ভাওয়েলের মধ্যে পড়ে, তাহলে প্রথমে সেটাকে আমি তার অ্যাসকিতে কনভার্ট করে এক যোগ করে আবার ঘুরিয়ে আমি ক্যারেক্টারে কনভার্ট করে স্ট্রিং এর মধ্যে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে গল্প। আর না হলে যদি না থাকে, যদি আমার ভাওয়েলের মধ্যে না থাকে তাহলে সিম্পল ঢুকিয়ে দেবে, আর কোনো বিকল্প নেই, এলসে এসে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল টাইপ অফ কোড, যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আচ্ছা আচ্ছা লোক কিন্তু এগুলো করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে তার আইডিয়া। চলে আসি নেক্সট, আমরা রাইট আ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ লোয়ার কেস ক্যারেক্টার ইন আ স্ট্রিং। ধরো না আমি একটা কথার কথা বলছি, দিস, টিটা বড় হাতের, এইচ আই এস ছোট হাতে, ধরো না একটা স্ট্রিং তোমাকে দেওয়া রয়েছে, ধরো না এস এর মধ্যে তোমাকে কতগুলো লোয়ার কেস ক্যারেক্টার গুণে বলতে হবে। খুবই সোজা জিনিস, তুমি এরকম ভাবে একটা স্ট্রিংকে ইনপুট নিয়ে নাও, কাউন্টার ভেরিয়েবল নাও, এক্সটেন্ডেড ফর লুপ চালাও, একটা করে ক্যারেক্টার তোমার সিএইচ এ আসবে, চেক করবে লোয়ার কিনা। ইজ লোয়ার কি করে, লোয়ার আর ইজ লোয়ারের পার্থক্যগুলো ভালো করে দেখে নেবে, যখন আমি ওখানে পড়িয়েছি। ইজ লোয়ার চেক করে, ইজ লোয়ার তোমাকে ট্রু ফর ফলস দেয়, আর লোয়ার ফাংশন কি করে, কনভার্ট করে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইজ লোয়ার চেক করছে যে আদৌ যে ক্যারেক্টারটা সিএইচ এর মধ্যে আছে ওটা লোয়ার কেসের কিনা, যদি হয় তো ট্রু দেবে, না হলে তোমাকে ফলস দেবে। যদি ট্রু হয় তাহলে ইকুয়াল টু ট্রু লেখার দরকার নেই, কিছু না লেখা মানে ট্রু, ফলস হলে আর এখানে ঢুকবে না। যদি ট্রু হয় তাহলে ঢুকে, এখানে অনেক লোকরা এখানে কি করে, ইকুয়াল টু ট্রু শব্দটা লিখে দেয়, লিখতে পারো কোনো অসুবিধা, তারপরে কোলন দিতে পারো, কিছু না লেখা মানেও কিন্তু সেটা একদম তোমার সেই ট্রুই বোঝাচ্ছে। ঠিক আছে, এটাও বলে দিলাম। অনেক সময় এরকম যদি আউটপুট বেস প্রশ্ন থাকে ঘাবড়ে যাবে, ঘাবড়াবার দরকার নেই, কিছু না লেখা মানে ওটা ট্রু হলেই ঢুকবে, কথাটার মানে হচ্ছে এইটাই। ডিফল্ট ইফ তাই বলে, ইফের কন্ডিশন যদি ট্রু থাকে তাহলে ইফের মধ্যে ঢোকে, তোমাকে ইকুয়াল টু ট্রু লেখার দরকার নেই। ঠিক আছে, যাই হোক, তো এখানে তুমি কাউন্টার কাউন্ট করতে থাকবে যতগুলো তোমার লোয়ার কেস, লাস্টে গিয়ে তুমি এখানে, এই হচ্ছে গল্প। 20টা বেসিক টাইপের প্রশ্ন প্রথমে করে নিয়েছি। এবার প্যালিন্ড্রোমে চলে আসলাম, স্ট্রিং প্যালিন্ড্রোম, ম্যাডাম খুব বড় এক্সাম্পল। আর যদি এই কোডটা শীতে লিখতে হতো অনেক কাঠ আর খড় পোড়াতে হতো, বাট পাইথনে লেখার জন্য দু লাইন লাগে, তার জন্য দরকার হচ্ছে আমাদের স্ট্রিং স্লাইসিং কনসেপ্টটা ভালো করে জানতে হবে। স্ট্রিং যে কোনো, সে স্ট্রিং স্লাইসিং বলে না, লিস্ট স্লাইসিং, স্ট্রিং স্লাইসিং, টাপেল স্লাইসিং, এই স্লাইসিং কনসেপ্টটা ভালো করে না জানলে এগুলো কিন্তু আইডিয়াটা ক্লিয়ার করতে পারবে না। এটা বেসিক কথা। আর স্লাইসিং থেকে আউটপুট বেস প্রশ্ন নির্ধারিত এমসিকিউতে পাবে, অ্যাটলিস্ট 2 থেকে 3টে প্রশ্ন তো পাবেই, এ নিয়ে কোনো বিকল্প নেই আউটপুট বেস প্রশ্নতে। ঠিক আছে, প্রথমেই বলে দিলাম স্লাইসিং কনসেপ্টটাকে ভালো করে জানতে হবে। এখান থেকে কি কি জিনিস জানতে হবে, যারা যারা এখনো দেখোনি সেগুলো তোগুলো বলে দিচ্ছি, ওগুলোকে ভালো করে ফোকাস করবে যখন তোমরা ভিডিওগুলো দেখবে। আমি স্ট্রিংয়েও ভালো করে স্লাইসিং বুঝিয়েছি,
টাপেলও স্লাইসিং বুঝিয়েছি, উইথ প্র্যাকটিক্যাল বুঝিয়েছি, প্লাস স্ট্রিংও এবং লিস্টে সব জায়গায় বুঝিয়েছি আমি, ঠিক আছে। তো গল্পটা কি আছে আমি আগেও বলেছিলাম, একই ব্যাপার, যেহেতু এস হচ্ছে একটা স্ট্রিং, তো এস এর সঙ্গে আমি ইকুয়াল টু এই লাইনটা, এটা ভালো করে মাথায় রাখো, এস ব্র্যাকেটে কোলন, এটা হচ্ছে ইনিশিয়াল, কিছু নেই, এটা হচ্ছে এন্ড, কিছু নেই, -1, এটা লেখা মানে রিভার্স হয়ে যায়। এটা কেন নেই? এটা স্লাইসিং অপারেটর, এগুলোকে বলে স্লাইসিং অপারেটর। এখানে শুরু লিখতে হয়, এখানে শেষ লিখতে হয়, শেষ যা লিখবে তার থেকে এক কম যাবে, সেম লাইক আ রেঞ্জ ফাংশন। এটা তোমার স্টেপ সাইজ, ডিরেকশন, তাহলে এখানে শুরু শেষ কিছু নেই, -1 দেওয়া মানে পুরো জিনিসটা রিভার্স হয়ে গেল। তাহলে অরিজিনাল আর রিভার্স যদি সমান হয় তো বলবে এটা প্যালিন্ড্রোম স্ট্রিং। যেরকম ম্যাডামকে দেখো, ম্যাডামকে রিভার্স করলেও ম্যাডামই পাবে, আর না হলে বলবে নট আ প্যালিন্ড্রোম স্ট্রিং। এই জিনিসটাই যদি আজ আমাদের সিতে করতে হতো, আমাদের মিনিমাম কিছু না হলেও 5 থেকে 7 লাইনের কোড লিখতে হতো। তো আমি ওখানে আর গেলাম না, যেহেতু অলরেডি বুঝে গেছো বলে এখানে আর, এখানেই আমরা রেখে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এরা কখনোই বলবে না যে ডোন্ট ইউজ স্ট্রিং স্লাইসিং অপারেটর টু ডু দ্যাট, এরকম প্রশ্ন করবে না। তো প্রশ্ন ওরা ইন জেনারেল দিয়ে দেবে, যদি দেয় তো তোমরা এইভাবে করতে পারো। এই প্রশ্নটা সিবিএসসি বোর্ডে আমাদের ক্লাস 11-এ অনেকবার দেয়, মানে স্কুল লেভেলের প্রতি স্কুলরা এটা প্রশ্ন করে, ওটা অনেকবার এই প্রশ্নটা দেয় 11-এ। এগুলো সব 11 বেস প্রশ্ন করা যায়, এখন 12-এর প্রশ্ন যাইনি আমরা, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তো পরের প্রশ্ন চলে, রাইট আ পাইথন, রাইট আ প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্ট আ সেন্টেন্স অ্যান্ড ডিসপ্লে, সেন্টেন্সটাকে অ্যাকসেপ্ট করতে বলেছে, অ্যান্ড ডিসপ্লে আ কাউন্ট অফ দ্য নাম্বার অফ ওয়ার্ড বিগিনিং উইথ ভাবেল। ভালো কথা। তাহলে ধরে নাও এখানে প্রশ্নটা কিরকম দিয়েছে, এটাকে যদি বোঝাতে যাই তাহলে একটা এক্সাম্পল দিই। অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল ইজ গুড, আমি কিন্তু এটা আরবিটারি বলছি, কোনোভাবে ইংলিশ নিয়ে আমাকে জাজ করবে না, গুড টু ইট, এরকম একটা কথা বললাম। ধরুন একটা স্ট্রিং কেউ ইনপুট করেছে, অ্যান অ্যাপেল ইজ গুড টু ইট, ধরুন আমি লিখলাম, ঠিক আছে। যাই হোক, যদি মানে না হয়, মানে হতে হবে না, বোঝানোর জন্য বলছি। এবার তোমায় কি করতে হবে, এখানে বলেছে যে তোমাকে বলতে হবে কোন কোন ওয়ার্ডগুলো তোমার ভাবেল দিয়ে শুরু হচ্ছে। যেরকম অ্যান ভাবেল দিয়ে শুরু হয়, অ্যাপেল ভাবেল দিয়ে শুরু হচ্ছে, আর ইট হচ্ছে ভাবেল দিয়ে শুরু হচ্ছে। তোমাকে তার কাউন্টটা বলতে হবে, মানে শব্দগুলো তোমাকে প্রিন্ট করতে বলেনি, যেহেতু 3টে এরকম শব্দ এরকম রয়েছে যেগুলো ভাবেল থেকে শুরু হচ্ছে, তাহলে 3 তোমায় কিন্তু আউটপুটে আসবে। তো এটা করার মেন মানে বিকল্প কি আছে, প্রথমে ইনপুটটা নিয়ে নাও, নিয়ে স্প্লিট করে নাও, তাহলে ওয়ার্ডের রেসপেক্টে সব স্প্লিট হয়ে গিয়ে লিস্টে চলে গেল। এক একটা ওয়ার্ড এক একটা লিস্টের ইন্ডেক্সে রয়েছে, এটা 0 ইন্ডেক্সে রয়েছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5-এ রয়েছে, ভালো কথা। এবার আমি একটা কাউন্টার নিয়েছি, যে কাউন্ট করবে কতগুলো তোমার এ দিয়ে শুরু হচ্ছে, ভাবেল দিয়ে, মানে ভালো কথা। তাহলে আমি এবার সেইটাই, এই যে ওয়ার্ড যেটা স্প্লিট করার পর সেটা ওয়ার্ড নামক একটি লিস্ট তৈরি হলো, মানে এটা এখন ওয়ার্ড নামক একটি লিস্টের মধ্যে রয়েছে। তাহলে ডাব্লু ইন ওয়ার্ডস, এটাও কিন্তু এক্সটেন্ডেড ফর লুপ। তাহলে প্রথমে কে আসবে, 0th ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে, তার মানে এখন ডাব্লুর মধ্যে কে এসছে প্রথমবার, অ্যান এসছে, এন। অ্যানটা কি, এটা স্ট্রিং ইন নেচার, তার মানে স্ট্রিং এরও ইন্ডেক্সিং হয়, তাহলে 0 1 রয়েছে, বুঝতে পারছো। তো ডাব্লুর এটা স্ট্রিং, এটা 0, এটা 1 ক্যারেক্টার। দেখো লিখেছি ডাব্লু অফ 0, এই কথাটার মানে কি, ডাব্লুর যে 0 ইন্ডেক্সে যেই এটা রয়েছে, যেই ক্যারেক্টারটা রয়েছে, এটাকে লোয়ার কেসে কনভার্ট করলাম, ডট লোয়ার মানে লোয়ার কেসে কনভার্ট করে আমি চেক করছি এটা কি ভাবেলের মধ্যে আছে, মানে এই আই ওর ইউর মধ্যে পড়ছে। যদি পড়ে তাহলে কাউন্টারের কাউন্ট 1 বাড়িয়ে দাও, হয়ে গেল। প্রথমবারের তো কাউন্টারের কাউন্ট বাড়বে। দ্বিতীয়বার কে আসবে, এখন ডাব্লুর মধ্যে আসছে হচ্ছে অ্যাপেল আসছে, কে আসছে, অ্যাপেল আসছে। সেম, এটা 0, এটা 1 2 3 4, মানে স্ট্রিং ইন্ডিভিজুয়াল লিস্টেরও কিন্তু, মানে সরি স্ট্রিং এরও কিন্তু ইন্ডেক্সিং হয়। স্ট্রিং ইজ অলসো ইন্ডেক্সিং নেচার, এটাকে অর্ডার্ড ডেটা টাইপ বলা হয়, ঠিক আছে। অর্ডার্ড মানে তার ইন্ডেক্সিং সাপোর্ট করে। তাহলে আবার সেম, ডাব্লু অফ 0 মানে প্রথম ক্যারেক্টারটা, এটা যদি লোয়ার কেসে করে এই আই ওর মধ্যে থাকে তাহলে সেটাকে আমি কাউন্ট বাড়াবো, এইভাবে কাজটা চলতে থাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেসিক এর লজিক। তাহলে কোন কোন ওয়ার্ড ভাবেল থেকে শুরু হচ্ছে এটা আমরা এইভাবে করতে পারছি। নেক্সট প্রশ্নে চলে গেলাম, যেখানে কি বলেছে, রাইট আ প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্ট আ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে অ্যাকসেপ্ট, ধরে দিয়েছে হ্যাপি ডে আর হেয়ার এগেন, এরকম একটা সেন্টেন্স দিয়েছে, অ্যান্ড ডিসপ্লে ইচ ওয়ার্ড অন সেপারেট লাইন, প্রত্যেকটি ওয়ার্ডগুলোকে সেপারেট লাইনে এভাবে ডিসপ্লে করতে হবে, অ্যালং উইথ দেয়ার লেন্থ
অ্যাজ শোন বিলো, মানে পাশে পাশে তার লেন্থগুলো। দেখো ডে তে কতগুলো ক্যারেক্টার আছে, 4টে, আর এ 3টে, হেয়ারে 4টে, এগেনে 5টা। এইভাবে তোমায় কিন্তু এটাকে ডিসপ্লে করতে হবে। তো খুব সোজা ব্যাপার, চলে আসি কিভাবে করবো দেখো। খুব সুন্দরভাবে করা যেতে পারে। তাহলে আমরা এস কে লিখেছি ইনপুট আর এন্টার আর সেন্টেন্স, ভালো কথা, ইনপুট আমি নিয়েছি। তাহলে হচ্ছে হ্যাপি ডে আর এগেন, পুরো জিনিসটা ইনপুট এসে হয়েছে। আবার আমরা কি করলাম, স্প্লিট করলাম এটাকে, সিম্পল। তাহলে স্প্লিট করা মানে সেই লিস্টে চলে আসলো, ওয়ার্ড নামক একটি লিস্ট তৈরি হলো, এখানে হ্যাপি প্রথম ইন্ডেক্সে, তারপর ডে, আমি ছোট ছোট করে লিখছি এখানে আর, এখানে হেয়ার, এখানে এগেন, ভালো কথা। এবার আমি সিম্পল এক একটা করে, আমরা এক্সটেন্ডেড ফর লুপ চালিয়ে, এটাকে বলে এক্সটেন্ডেড ফর লুপ বলে। এক একটা করে ক্যারেক্টার উঠছে, উঠে ক্যারেক্টার বলতে গেলে ওয়ার্ড, অ্যাকচুয়ালি এগুলো ক্যারেক্টার না ওয়ার্ড। হ্যাপিটা উঠে কোথায় এসছে, ডাব্লুতে এসছে, ডাব্লুটা প্রিন্ট করলাম, তার সঙ্গে একটা হাইপেন দিয়ে তার লেন্থটা প্রিন্ট করলাম, ব্যাস। দ্বিতীয়বার উঠবে ডে আসবে, ডাব্লুতে ডে আসবে, ডেটাকে প্রিন্ট করব, হাইফেন দেবে, ডের যে লেন্থটা চলে আসলো, যে ডের লেন্থ 4, এইভাবে মানে যা যা থাকবে সেইভাবে চলে আসবে। এই হচ্ছে তার বেসিক গল্প, ঠিক আছে। এইভাবে কোডটা করা যেতে পারে। নেক্সট প্রশ্ন কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট আ নেম ইন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ফরম্যাট, মানে একটা মানুষের নাম যেরকম সচিন তেন্ডুলকর নামটা ইনপুট করলে ডিসপ্লে কি করবে, ডিসপ্লে দ্য ফার্স্ট নেম শর্ট ফরম্যাট, মানে ফার্স্ট নেমটা শর্ট ফরম্যাট মানে এস ডট তেন্ডুলকর ডিসপ্লে করবে। এই হচ্ছে ব্যাপার। তো এটাও খুব সোজা, প্রথমে আমি ইনপুট নিলাম লেনটা, মানে নেমটা ইনপুট নিলাম, এন্টার দ্য ফুল নেম সে দিল, তা সচিন তেন্ডুলকর হোক কি আমার বিরাট কোহলি হোক, যেই হোক নাম দেবে। তারপর আমি কি করলাম, স্প্লিট করে ফেললাম। স্প্লিট করার মানে কি, সচিন চলে গেল, আমাদের স্প্লিট পার্টস বলে একটি আমাদের লিস্ট তৈরি হলো। তার মধ্যে সচিন হচ্ছে আমার 0 ইন্ডেক্সে আছে, আর তেন্ডুলকার হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে। পুরো নামটা লিখলাম না, সচিন আছে, তেন্ডুলকার আছে, ভালো কথা। এবার যখন আমি প্রিন্ট করছি দেখো, তাহলে পার্টের 0,0, ভালো করে বোঝে কথাটার মানে কি। পার্ট হচ্ছে সেই লিস্টটার নাম, তার 0 ইন্ডেক্সে কে আছে, সচিন আছে, সচিনটা লিখছি SACHIN। তাহলে এরও ইন্ডেক্সিং আছে তো, 0 1 2 3 4 5। তাহলে এর স্টার্টিংটা 0,0, কথাটার মানে হচ্ছে 0 হচ্ছে প্রথমে সচিন, এবং তারপরের 0টা বোঝাচ্ছে যে স্টার্টিং ক্যারেক্টারটা এস, দিয়ে ডট দিয়েছি, ডট দেওয়ার পর পার্ট অফ 1, এই কথাটার মানে হচ্ছে তার পরের যে ওয়ানে যে এটা রয়েছে পুরো ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা প্রিন্ট করলাম, তাহলে পাবো এস ডট তেন্ডুলকার পেয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 0,0 কথাটা মানে 0 ইন্ডেক্সে, এবং যেই ইন্ডেক্সে একটা স্ট্রিং রয়েছে তার 0তে কে রয়েছে, কারণ স্ট্রিং এর মধ্যেও কিন্তু ইন্ডেক্সিং এভাবে সাপোর্ট করে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, গল্পের মধ্যে একটা তোর গল্পগুলো বলে দিলাম, ঠিক আছে। নেক্সট কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট এনি স্ট্রিং অ্যান্ড কনভার্ট এ টু অ্যান, মাথায় রাখবে এ থেকে অ্যান এ পাল্টাবো আমি, এ যদি থাকে সেটা অ্যান করে দেবো, প্রেজেন্ট ইন দ্যাট স্ট্রিং, কোনো যদি স্ট্রিং এর মধ্যে এ থাকে সে এটাকে আমি অ্যান এ চেঞ্জ করব, ঠিক আছে। দেন প্রিন্ট দ্য স্ট্রিং, স্ট্রিংটাকে প্রিন্ট করতে হবে। এবং আরেকটা নোট কি বলা আছে, যে নোট রিমেম্বার এ শুড নট বি দ্য পার্ট অফ ওয়ার্ড, এ কিন্তু সেই ওয়ার্ডের পার্ট, কোনো ওয়ার্ডের পার্ট হবে না। যেরকম আমরা বলি না, যেরকম যদি বলি, আমি কথা কথা বললাম অ্যাপেল এল ইজ গুড যদি লিখলাম, তাহলে ভালো করে দেখো এখানে কিন্তু এইটা একটা ওয়ার্ডের পার্ট, সেরকম হলে হবে না। মানে যদি কোনো সোলো থাকে বা ইজ এ গুড লিখতাম, তাহলে এটা কিন্তু সোলো একটা, মানে সোলো এগুলোকে আমাদের রিপ্লেস হয়ে যাবে অ্যান দিয়ে, তাহলে এই এটা হয়ে যাবে অ্যান অ্যাপেল, হ্যাঁ, ইজ অ্যান গুড, মানে এটা আমি জাস্ট হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, সেন্টেন্সের মানে হচ্ছে কিনা ইম্পর্টেন্ট না, বাট বোঝানোর জন্য যে এটা কোনো পার্ট অফ ওয়ার্ড হলে হবে না, এটাকে কিন্তু একটা সোলো হতে হবে, এটাই বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই যেসব জিনিসের প্রশ্নগুলো করার একটা বড় বিকল্প জায়গা, স্প্লিট করে না। দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমি এখানে স্প্লিট ব্যবহার করেছি। স্প্লিট করা মানে এটা কেটে কেটে একটা লিস্টে চলে গেল, এটা 0 ইন্ডেক্সে 1 2 3 4 হয়ে গেল গল্প। এবার এক একটা করে আমার ডাব্লুতে আসছে, ভালো কথা। এবার দেখো আমি কি বলেছিলাম, তাহলে আমার প্রথমবার এ আমার এসছে কোথায়, এই ওয়ার্ড হচ্ছে আমার সেই লিস্ট অ্যারেটা WORD, সেখান থেকে আমার প্রথম যে শব্দটা আমার ডাব্লুতে এসছে। তাহলে দেখো এই ডাব্লু আর এ যদি সমান হয়, দেখো যদি শুধু শুধু একটা এ হয়, যেহেতু আমি এটা ক্যাপিটালে চেক করেছি, এটা আমরা ক্যাপিটাল, চাইলে আমরা লোয়ারও করতে পারতাম, বা এ ডট ডাব্লু ডট লোয়ার করেও করতে পারতাম, ঠিক আছে। যদি শুধু একটা এ হয়, তাহলে আমি নিউ বলে একটা, আমি অলরেডি একটা কি নিয়েছি, একটা লিস্ট নিয়েছি, সেই লিস্টে আমি অ্যাপেন্ড করে দেবো। আর না হলে যা ছিল এক্সিস্টিং, যেরকম অ্যাপেল রয়েছে এটাকে এক্সিস্টিং আমি
লিস্টে অ্যাপেন্ড হয়ে যাবে। মানে আমি নতুন একটা লিস্ট বানাচ্ছি নিউ বলে, যেগুলো আমার এ আছে সেগুলোর জায়গায় অ্যান আসবে, আর যেগুলো এ নেই সেগুলো অ্যাজ ইউজুয়াল অ্যাপেল চলে আসলো, ভালো কথা। তারপরে এবার ইস চলে আসবে, অ্যাপেন্ড হয়ে যাবে, তারপরে এর জায়গায় অ্যান চলে আসবে, তারপরে গুডটা অ্যাজ ইউজুয়াল ঢুকে যাবে। তার মানে আমি এরকম একটা নতুন একটি লিস্ট তৈরি করলাম। লাস্টে এই জয়েন ফাংশন কি করে, জয়েনের আগে এই যে লিখেছি স্পেস, এটা স্পেস দেওয়া, মানে সিঙ্গেল কোটস ওপেন স্পেস ডবল কোটস ওপেন স্পেস ডবল কোট, এটা সিঙ্গেল কোটস দিতে পারে, কোনো অসুবিধা নেই। ডট জয়েন ব্র্যাকেটে লিস্টটা দিয়ে দিয়েছি। তো এ কি করবে, এই লিস্টের প্রত্যেকটি এলিমেন্টকে একটা স্ট্রিং এ কনভার্ট করে দেবে, আর দুটো এই যে এলিমেন্টের মাঝখানে এখানে তুমি যা লিখবে এই জায়গাটায় যা থাকবে সেটা কিন্তু দুটো স্ট্রিং এর মাঝখানে চলে আসবে। এখানে স্পেস আছে তাহলে মানে অ্যান অ্যাপেল ইজ অ্যান গুড, এইভাবে আমার একটা গোটা একটা স্ট্রিং তুমি পেয়ে যাবে। মানে প্রিন্ট যখন করবো একটা স্ট্রিংকেই কিন্তু প্রিন্ট করছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে কি করলাম, ইনপুট নিলাম একটা স্ট্রিংকে, স্প্লিট করে লিস্টে নিয়ে গেলাম, লিস্ট থেকে ট্রাভার্স করলাম, করে দেখলাম কতগুলো এ আছে, যেগুলো এ, যেই যেই জায়গাগুলো এ পেয়েছি সেই জায়গায় আমাকে সেই পরিস্থিতিতে আমি অ্যানকে ঢুকিয়ে দিয়েছি, এটা ঢোকাইনি। আর তাছাড়া যেগুলো এ পাইনি সেগুলো অ্যাজ ইউজুয়াল ঢুকিয়ে দিলাম নতুন একটি লিস্টে। তারপর ওটাকে আবার জয়েন ফাংশনের হেল্পে ওটাকে জয়েন করে একটা আমি স্ট্রিং কিন্তু করে দিয়েছি। এইভাবেই কিন্তু কাজটা হয়েছে, ঠিক আছে। নেক্সট 26 প্রশ্ন কি বলছে, অ্যাকসেপ্ট আ সেন্টেন্স অ্যান্ড আ ওয়ার্ড ফ্রম ইউজার। একটা সেন্টেন্স নাও, একটা ওয়ার্ড নাও ইউজারে, ভালো কথা নিয়ে নিয়েছো। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড নাম্বার অফ টাইম দ্য ওয়ার্ড প্রেজেন্ট ইন আ গিভেন স্ট্রিং। একটা তুমি কি নিয়েছো, সিম্পল একটা সেন্টেন্স নিয়েছো ইউজারের থেকে, আরেকটা ওয়ার্ড নিয়েছো। এবার তোমাকে বলতে হবে ওই ওয়ার্ডটা ওই সেন্টেন্সের মধ্যে কতবার আছে। খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। যেরকম এক্সাম্পল দেখো, ইউ ক্যানট এন্ড আ সেন্টেন্স উইথ বিকজ, বিকজ, বিকজ ইজ আ কনজাংশন। এটা একটা প্রযোজ্য একটা ইংলিশের ওয়ার্ড, এটা কোনো মানে ডামি এক্সাম্পল হাইপোথেটিক্যাল না, এটা একটা শব্দ, এটা একটা সেন্টেন্স রয়েছে যেখানে আমি যে ওয়ার্ডটা খুঁজতে হবে কতবার আছে সেটা কিন্তু আমার বিকজ রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের বিকজ কতবার আছে, যদি দেখো এখানে একবার বিকজ রয়েছে, এখানে একবার বিকজ রয়েছে, এখানে একবার বিকজ, তাহলে আমাদের আউটপুট কি হয়ে যাবে, আমাদের 3 কিন্তু আউটপুট হবে। খুব ভালো প্রশ্ন, কিভাবে করেছি দেখো। প্রথমে তো সেন্টেন্সটা ইনপুট নিয়েছো, ভালো কথা, কোনো বিকল্প জায়গা নেই। তারপর তুমি এখানে কি করেছো, ওয়ার্ডটাকে ইনপুট নিয়েছো, ওয়ার্ডটাকে নিয়ে নিলাম, মানে বিকজটা ইনপুট নিয়ে নিলাম। এবার আমি কি করলাম, স্প্লিট করলাম, স্প্লিট করে যখন লিস্টে ঢুকবে সেটা আপার কেস করে ঢুকবে, বাট এস ডট আপার করে স্প্লিট করলাম, উল্টো কথাটা বললাম। প্রথমে যে ইনপুটের যে সেন্টেন্সটাকে আপার কেসে কনভার্ট করলাম, করে তারপর স্প্লিট করে একটা সি নামক লিস্ট তৈরি হলো, তার মধ্যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ইউ একটা ইন্ডেক্সে, ক্যান একটা ইন্ডেক্সে, নট একটা ইন্ডেক্সে, এইভাবে একটা তোমার সি নামক একটি লিস্ট তৈরি হলো। এখানে আমি পুরোটা লিখবো না, ইউ রয়েছে একটা ইন্ডেক্সে, তাহলে ক্যান রয়েছে, নট রয়েছে, এন রয়েছে, এরকম ভাবে তোমার যাবতীয় সব ওয়ার্ডগুলো রয়েছে। এবার আমি কাউন্টার নিয়েছি, ভালো কথা, কোনো বিকল্প নেই। এবার আমি এক একটা করে এই ক্যারেক্টারগুলো বা ওয়ার্ডগুলো আমার সিতে যেটা রয়েছে এক একটা করে আইতে আসছে, আর আমি এই যে ওয়ার্ডটা ইনপুট নিয়েছি তার সেটাকে আপার কেস করে চেক করছি সমান কিনা। যদি সমান হয় তাহলে কাউন্টারকে একবার বাড়িয়ে দেবো, এবার লাস্টে প্রিন্ট করে দিলাম, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, আর তো ব্যাপার নেই। তাহলে বলে কি কি, তাহলে এটাকে রিভিশন দিই। প্রথমে একটা সেন্টেন্স নিলাম, তারপরে ওয়ার্ড নিলাম। তুমি চাইলে এগুলো পরবর্তীকালে আপার কেস করে নিতে পারো, আমি ইনিশিয়ালি করিনি। আমি তারপরে কি করলাম, আপার করে স্প্লিট করে নিলাম, স্প্লিট করে আমি একটা স্ট্রিং লিস্ট পেয়ে গেলাম। বা সেখান থেকে আমি একটা কাউন্টার ভেরিয়েবল যে কাউন্ট করবে আলটিমেটলি সেটাকে মাথায় রাখলাম। তারপরে আমি এক একটা করে এখানকার শব্দগুলো আমি আইতে নিয়ে আসলাম, সেটাকে আপার কেস করে, মানে ওয়ার্ড যেটা আমি ইনপুট নিয়েছিলাম সেটাকেও আপার কেস দিয়ে, দুটোই আপার কেস না দিলে তো হবে না, কেস সেন্সিটিভ ব্যাপার স্যাপার, ও আপার ও লোয়ার হলে ম্যাচ হবে না। দুটোই আইটা আপার কেসেই রয়েছে, আর ওয়ার্ডটাকে আপার কেস করে চেক করছি যে সমান সমান হচ্ছে কিনা, ওই শব্দটা এই শব্দটা সমান কিনা, তাহলে একটা করে আমাদের কাউন্টার ভেরিয়েবল বাড়ছে, যতগুলো আমাদের কাউন্ট হবে সেটা আমরা লাস্টে প্রিন্ট করে দেবো। এই হচ্ছে তার বিকল্প জায়গা। নেক্সট প্রশ্ন কি বলছে, গিভেন আ পাইথন লিস্ট দেওয়া রয়েছে, ফাইন্ড ভ্যালু 20 ইন আ লিস্ট ইফ ইট প্রেজেন্ট, রিপ্লেস উইথ 200, অনলি আপডেট দ্য ফার্স্ট অকারেন্স অফ আ ভ্যালু। তাহলে এখানে প্রশ্নটা বলছে তোমাকে একটা লিস্ট দেওয়া রয়েছে, এখানে ধরো না 20 অনেকবার রয়েছে, যে যদি 20 থাকে সেটাকে প্রথম যে 20টা দেখো দেখতে পাচ্ছ এটাকে তুমি 200 দিয়ে রিপ্লেস করে দাও। এই হচ্ছে প্রথমটা, বাকিগুলো করবে না কিন্তু। ভালো প্রশ্ন, এটা কিভাবে করবে দেখো। তো লিস্টটার ইনপুট নিয়ে নিই, এটাকে আমি ধরে নিয়েছি লিস্টটা দেওয়া রয়েছে, তোমরাও কিন্তু পরীক্ষার ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা একটা হাইপোথেটিক্যাল একটা লিস্ট ধরে নেবে যেখানে 20 2-3 বার রয়েছে, এবং করে নেবে, কোনো অসুবিধা নেই, কেউ কেটে দেবে না এখানে।
ইনপুট নিতে হবে এরকম কোনো প্রশ্ন তো বলেনি, জাস্ট আমাকে বলেছে যে 20 আছে কিনা, থাকলে তুমি ফার্স্ট অকারেন্সটাকে 200 দিয়ে রিপ্লেস করে দাও, ব্যাস ভালো কথা। এবার হ্যাঁ, তোমাদের যদি মনে হয় স্যার লিস্টে ইনপুট কি করে নেবো, আমার লিস্টের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মধ্যে আমি সব বলেছি কি করে ইনপুট নিতে হবে লিস্টে, তার বিকল্প জায়গাগুলো সব আমি এক্সপ্লেন করেছি, তো ওখান থেকে তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ধরে অ্যাজাম্পশন করেছি, অত ধরে নিয়েছি। তারপরে আমি কি করলাম, যে আমি চেক করছি যে 20টা লিস্টে আছে কিনা। যদি পাওয়া যায়, ধরো না এই যে 20 ইন লিস্ট, ইফ 20 ইন লিস্ট কথাটা মানে লিস্টে 20টা আছে কিনা, যদি পাওয়া যায় তার ইন্ডেক্সটা প্রথমে চেক করতে হবে তো আছে কিনা, না তো এতগুলো কাজ করে লাভ নেই তো আমার। যদি পাওয়া যায় তাহলে 20-র ইন্ডেক্সটা আমি নেবো, ইন্ডেক্সটা জানতে হবে, যেরকম 0 1 2 3 4 5 6, তাহলে 20 আমার একটা 3 নম্বর ইন্ডেক্সেও রয়েছে, একটা 6 নম্বর ইন্ডেক্সে রয়েছে। তাহলে ইন্ডেক্স ফাংশন কি করবে, 20টা প্রথম যে ইন্ডেক্সে লেফট টু রাইট স্ক্যান করে, ঠিক আছে, লেফট টু রাইট স্ক্যান করবে, প্রথম 20টা পাওয়া গেছে 3 নম্বর ইন্ডেক্সে, সেই 3টা এখানে দিয়ে দিল, মানে এই ইন্ডেক্সের মধ্যে এখন 3 রয়েছে, ভালো কথা। তাহলে সেই 3 নম্বর ইন্ডেক্সে আমি 200 রেখে দিলাম, কারণ লিস্ট তো মিউটেবল, তুমি চেঞ্জ করতে পারো, তাহলে এবার 20-র জায়গায় 200 হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল গল্প শেষ। এইভাবে তোমরা এই প্রশ্নটা করতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে হুইচ ফাংশন ইজ ইউজ টু রিভার্স দ্য অবজেক্ট অফ লিস্ট ইন প্লেস। ইন প্লেস শব্দটা হচ্ছে অরিজিনাল লোকেশনটাই চেঞ্জ করবে, রিভার্স করতে বলেছে। লিস্ট দেওয়া রয়েছে 1 2 3, রিভার্স করলে 3 2 1 হবে। অরিজিনাল জায়গায়, যে জায়গাটায় এক্সিস্টিং মেমোরি লোকেশনে রয়েছে 1 2 3, সেই অরিজিনাল জায়গায় রিপ্লেস করবে, এরকম কি ফাংশন আছে বা অবজেক্ট আছে, অবজেক্ট মানে ফাংশনের কথা বলছে, এটা হচ্ছে এল ডট রিভার্স ফাংশন। এল ডট রিভার্স কি করে, ইন প্লেস তুমি যদি লিখতে, এটাও একটা শব্দ, এন এল কোলন কোলন -1, এটা হচ্ছে যেই আমি প্যালিন্ড্রোমে দেখিয়েছিলাম, এইভাবেও কিন্তু রিভার্স করা যায়, একই শব্দ, কিন্তু এটা ইন প্লেসে করে না, এটা জাস্ট টেম্পোরারি রিভার্স করে, রিভার্স করে তোমাকে শো করছে। বাট ইন প্লেস রিভার্সিং করার জন্য রিভার্স ইন প্লেস শব্দটার মানে হচ্ছে যেই মেমোরি লোকেশনে লিস্টটা রয়েছে সেই মেমোরি লোকেশনেই চেঞ্জেসটা হবে, এটাকে ইন প্লেস কথাটার মানে। এভাবে রিভার্স তুমি করতে পারো, আর প্রিন্ট এল মানে তুমি রিভার্স করার পর প্রিন্ট করতে পারো, এই হচ্ছে তার বেসিক গল্প। নেক্সট বলেছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ অল এলিমেন্টের লিস্ট উইদাউট সাম ফাংশন। দেখো সাম ফাংশন থাকলে তো কোনো অসুবিধাই নেই, তোমাকে যদি এই প্রশ্নটা না দিত উইদাউট সাম, তাহলে তুমি কি করতে, লিস্ট তুমি ধরে অ্যাজাম্পশন করে লিখতে সাম ব্র্যাকেটে এল দিয়ে দিতে, তোমার যোগ করে দিত, তুমি তো অলরেডি রয়েছে। বাট বলেছে সাম ফাংশন ছাড়া করতে বলেছে, তাহলে কি করবে, দেখো টোটাল নিয়ে না একটা ভেরিয়েবল, একটা করে তুমি এক্সটেন্ডেড ফর লুপ, মানে এর মধ্যে একটা করে এলিমেন্ট আইতে আসবে আর টোটালের সঙ্গে যোগ হবে, টোটাল প্লাস ইকুয়াল টু আই, মানে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা এলিমেন্ট যোগ হয়ে ফাইনাল তুমি সামটা দিয়ে দিলে। তো সাম ফাংশনের মধ্যেও কিন্তু এই কোডটাই লেখা আছে আলটিমেটলি, ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে গল্প। নেক্সট হচ্ছে এরকমই ধরনের একটা প্রোগ্রাম রয়েছে, যে রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য লার্জেস্ট নাম্বার ফ্রম লিস্ট উইদাউট ম্যাক্স ফাংশন। দেখো আমাদের ম্যাক্স মিন ফাংশন কিন্তু বাই ডিফল্ট আছে, তো ম্যাক্সিমাম মিনিমাম এগুলো করার জন্য ফাংশন দেওয়া রয়েছে, তুমি জাস্ট লিস্টটাকে নিয়ে, তোমাকে যদি প্রশ্ন এরকম না বলে থাকে তুমি ডাইরেক্ট লিখবে ম্যাক্স, এল ডট ম্যাক্স লিখবে না, ম্যাক্স শুধু কিন্তু লিস্টের প্রপার্টি না, ম্যাক্স তোমার টাপেলেও কাজ করবে, ঠিক আছে, এটা জেনারেল প্রপার্টি, তাহলে ম্যাক্সের মধ্যে এল দেবে। এই ফাংশনগুলো কোনটা এল ডট দিয়ে লিখতে হয়, কোনটা লিস্টের পার্সোনাল আর কোনটা লিস্টের পার্সোনাল, যেমন লেন্থ ফাংশন লিস্টের পার্সোনাল না, ম্যাক্স সাম, হ্যাঁ এগুলো কিন্তু এগুলো কারোর পার্সোনাল, এটা জেনারেল এগুলো, ঠিক আছে, এই জন্য আমরা ব্র্যাকেটে দিই। আর যেগুলো পার্সোনাল, যেমন এল ডট ইন্ডেক্স, এল ডট ক্লিয়ার, এল ডট পপ, এল মানে লিস্ট আর পপ ফাংশন মানে ওটা ওর পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি ডট দিয়ে কল করবে, আর জেনারেল প্রপার্টিগুলো তার মধ্যে তুমি পাঠিয়ে দেবে, এই হচ্ছে গল্প। যাই হোক, তো আমরা কিভাবে করবো, যেটা বেসিক আমাদের ম্যাক্সিমাম অ্যারে ফাইন্ডেশন গল্প। ইনিশিয়ালটা আমি অ্যাজাম্পশন করলাম হচ্ছে লার্জেস্ট বলে, আমি দেখো লিখলাম লার্জেস্ট এল অফ 0, মানে ইনিশিয়াল ইন্ডেক্স এটা 0, এটা 1 2 3 4 রয়েছে, 0টা লার্জেস্ট ধরলাম, একটা করে এলিমেন্ট আইতে আসছে, তার থেকে যদি বড় কেউ থাকে তাহলে সেটা আমি এই লার্জেস্টের মধ্যে আপডেট হয়ে যাবে, আর ফাইনাল পুরো ঘুরে দেওয়ার পর যে সব থেকে বড় তাকে প্রিন্ট করবে। এটা হচ্ছে বেসিক একটা অ্যারের কি করে ম্যাক্সিমাম ফাইন্ড আউট করার কোড, এটা বেসিক কোড, এটা নিয়ে কোনো বিকল্প নেই, এটাই কিন্তু ম্যাক্সের মধ্যে লেখা আছে। সেম ফর দ্য মিনিমামও আসতে পারে, মিনিমামে কি করবে, সাইনটাকে চেঞ্জ করে দেবে, গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই, একই কাজ করবে, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমটা কি দেওয়া হয়েছে, দেখো খুব সুন্দর একটা প্রবলেম দেওয়া হয়েছে, একটা লিস্ট দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব ভালো প্রবলেম, খুব ভালো প্রবলেম। লিস্ট দিয়েছে, তার মধ্যে কিছু স্ট্রিং রয়েছে, মানে এটাকে বলতে বলো স্ট্রিং অফ লিস্ট বলি, একটা লিস্টের মধ্যে স্ট্রিং থাকা মানে আমরা বলবো স্ট্রিং অফ লিস্ট।
হ্যাঁ, লিস্ট অফ স্ট্রিং বলবে না, আমরা স্ট্রিং অফ লিস্ট। দেখো বলেছে, লিখে দিয়েছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ স্ট্রিং where the string length is 2 or more, কতগুলো স্ট্রিং যেটা তার লেন্থ 2 এবং 2 এর থেকে বড় রয়েছে এবং তার প্রথম এবং শেষ ক্যারেক্টারটা সেম রয়েছে। খুব ভালো প্রশ্ন এটা, এটা স্টার রেটেড প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসার জায়গা কিন্তু খুব ভালো রয়েছে। যদি পেপার যেহেতু দেখলাম ফার্স্ট পেপার পর্যন্ত হার্ড দিয়েছে, তো এরকম হার্ড দিলে এরকম কিন্তু প্রশ্ন দেবে, যেখানে তোমার বলে দেওয়া রয়েছে যে তোমাকে একটা লিস্টের মধ্যে কিছু তোমার স্ট্রিং রয়েছে, তোমাকে দেখতে হবে কিছু স্ট্রিং না সবই স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিংগুলো কোন কোন স্ট্রিং এর লেন্থ 2 বা 2 এর থেকে বেশি, ফার্স্ট কথা, এবং তোমার প্রথম এবং লাস্ট ক্যারেক্টার সেম রয়েছে। যেমন এটা দেখো সি, শুরুটা শেষটাও সি, এটা 1 এটাও 1, তার মানে তোমার এরকম কতগুলো আছে সেগুলো গুনো, গুনে তোমাকে আউটপুট দাও। তো প্রথমে আমি বলে দিই, আমাদের দু রকম গল্প হয়, যেন সিবিসি ইন্ডেক্সিং যখন করি, এটা আমরা যদি লেফট টু রাইট ইন্ডেক্সিং করি, মানে লেফট থেকে রাইটে যাই, তাহলে এখানে 0 1 2 হয়ে গেল। আর রাইট থেকে লেফট যখন ইন্ডেক্সিং হয়, নেগেটিভ ইন্ডেক্সিং হয়, যেখানে -1 -2 -3, এগুলো হচ্ছে বেসিক প্রপার্টি, লিস্টেও রয়েছে, টাপেলেও রয়েছে এবং স্ট্রিংয়েও রয়েছে। ঠিক আছে, যাদের ইন্ডেক্সিং সাপোর্ট করে টু ওয়ে ইন্ডেক্সিং হয়, রাইট টু লেফট হচ্ছে নেগেটিভ থেকে -1 থেকে শুরু হয় চলতে থাকে, আর লেফট টু রাইট হচ্ছে 0 থেকে পজিটিভ, এইভাবেই যায়। যাই হোক, এবার কোডটা কিভাবে করেছি এটা এটা বলার কারণটা কেন বুঝতে পারবে। প্রথমে এটা যেই লিস্টটা দিয়েছি এক্সাম্পলে, সেটাই আমি এখানে লিখে দিয়েছি, কোনো ঝামেলা করিনি। একটা কাউন্ট ভেরিয়েবল নিতে হবে যে কাউন্ট করবে, এটা বুঝতেই পারছো। একটা করে যে এলিমেন্ট গুলো রয়েছে সেটা আমার এস এর মধ্যে আসছে, আমি লেন্থ চেক করছি ইফ এর মধ্যে, যে এস এর মধ্যে যে প্রথম যে স্ট্রিংটা এসে তার লেন্থ 2 বা 2 এর থেকে বড় কিনা, যদি হয়, তার সঙ্গে অ্যান্ড দিয়েছি কেন, দুটোকেই ম্যাচ করতে হবে, দুটোই বলেছে 2 বা 2 এর থেকে বড়, অ্যান্ড এই অ্যান্ড শব্দটা প্রশ্নই বলে দেওয়া রয়েছে যে ফার্স্ট এবং লাস্ট। তাহলে ফার্স্ট ক্যারেক্টারে দেখো ইন্ডেক্স কি আছে 0, লাস্ট ক্যারেক্টার ইন্ডেক্স দেখো -1, তাই তো। দেখো এসব 0 আর এসব -1 যদি সমান থাকে, তার মানে এটা ট্রু দিবে, এটাও যদি ট্রু দেয় তাহলেই গিয়ে আমি ঢুকে কাউন্টকে 1 বাড়াবো, নাহলে করবো। এই হচ্ছে বেসিক গল্প। ঠিক আছে, এইভাবে আমরা এখানে প্রিন্ট করে দেবো। তাহলে এটা খুব ভালো প্রশ্ন ছিল, এইটুকু পার্ট ভালো করে বুঝে যাও যে ফার্স্ট আর লাস্ট চেকিং কি করে করতে হয়। এসব 0 মানে স্টার্টিং ক্যারেক্টার, এসব -1 মানে এন্ডিং ক্যারেক্টার, কেন কি আমরা নেগেটিভে ধরছি, একই গল্প আসবে। ঠিক আছে, অনেক লোকরা এটা এরকম ভাবে লেখে এস অফ ব্র্যাকেটের মধ্যে লেন্থ অফ এস -1, দরকার নেই আমার। -1 দেওয়া মানেই সেই লাস্ট ক্যারেক্টারটা, এটাও কিন্তু লাস্ট ক্যারেক্টারটা ইন্ডিকেট করবে। ঠিক আছে, অনেক সময় এর ভ্যারাইটিটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাই, যে রাইট আ পাইথন প্রোগ্রাম টু রিমুভ ডুপ্লিকেট ফ্রম আ লিস্ট, ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে রিমুভ করে দেবো, ভালো কথা। তো আমাদের একটা লিস্ট ধরে নাও, আমাদের কিছু ডুপ্লিকেট রয়েছে, ঠিক আছে, নতুন একটা লিস্ট যার মধ্যে আমি ফাইনাল মানে ডুপ্লিকেট ছাড়াগুলোকে রাখবো। একটা করে এলিমেন্ট আমার আইতে আসছে, যদি দেখছি আই নট ইন নিউ লিস্ট, মানে প্রথমবার যে নিউ লিস্ট বলে যে লিস্টটা আমি তৈরি করছি, এখন খালি কেউ নেই, ধরে নাও খালি কিচ্ছু নেই, চেক করছি আই কি আমাদের নতুন লিস্টের মধ্যে নেই, নট ইন মানে নেই, যদি না থাকে তাহলে ঢোকাও। তাহলে প্রথমবার 10 এসেছিল, তো 10 তো আমার নতুন লিস্ট, এখন তো নতুন লিস্ট খালি কেউ নেই, তাহলে 10 ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। পরের বার 20 এসছে, 20 কি আমার আছে নতুন লিস্টের মধ্যে, নট ইন, হ্যাঁ অবভিয়াসলি ট্রু, নট ইন মানে ট্রু হয়েছে, নেই তো আমার, ট্রু 10 আছে তো, আর তো কেউ নেই, 20কে ঢুকিয়ে দাও। তারপরে এবার দেখো ফের 10 এসছে, 10 তো অলরেডি আছে, তাহলে আর এখানে ঢুকবে না, তাহলে অ্যাপেন্ড হবে না। তারপর 30 এসছে, 30 তো নেই, তো 30 ঢুকিয়ে দেবে। তারপর আমরা 20 তো আছে, 20 তো আর নেবো না আমি। তারপর আবার 40 নেই, তাহলে 40 চলে যাবে। এইভাবে কিন্তু আমাদের একটা নতুন লিস্ট তৈরি হবে, নতুন লিস্টটাকে তোমরা প্রিন্ট করে দেবে। ঠিক আছে, এর পরের প্রোগ্রামটা খুব ভালো বলেছে, কি প্রোগ্রাম বলেছে, রাইট এ প্রোগ্রাম টু শিফট এভরি এলিমেন্ট অফ আ লিস্ট ইন সার্কুলার রাইট। সার্কুলার রাইট কথাটার মানে হচ্ছে, ধরো এক্সাম্পল রয়েছে 1 2 3 4 5, তাহলে একটা সার্কুলার রাইট মানে 4 এখানে আসবে, 2 3 এখানে আসবে, 2 এখানে আসবে, 1 এখানে আসবে, আর 5টা ঘুরে সার্কুলারলি তোমার এখানে চলে আসবে। তাহলে এই হচ্ছে তোমার, সরি 1, এটা 5 1 2 3 এরকম আসবে। এটা করবো কিভাবে, লজিক্যালি দেখো, লজিক্যালি করার গল্প, এটা তো বুঝলাম এর গল্পটা। তাহলে আমি লজিক্যাল করার জন্য আমি একটা অলরেডি একটা লিস্টকে এঁকে নিই, 0 1 2 3 4, তাহলে এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। আর এটা এখানে লিস্ট তৈরি করে ফেললাম বোঝানোর জন্য। ঠিক আছে, সেম 0 1 2 3 4, ভালো কথা, ভালো করে দেখো,
প্রথমে আমি কি করলাম, আমি L-1 যেরকম পজিটিভ ইন্ডেক্সিং হয় সেরকম নেগেটিভও হয় আমরা জানি, -2 -3 -4 -5। তাহলে আমি কি করলাম, L-1 মানে লাস্ট যে আমার ভ্যালুটা রয়েছে সেটা আমি একটা ভেরিয়েবল লাস্টে স্টোর করলাম। তাহলে আমি লাস্ট বলে একটা ভেরিয়েবলের মধ্যে কি আছে, এখন 5 আছে, ভালো কথা, এটা নিয়ে কোনো বিকল্প নেই। এবার আমার লুপ শুরু হয়েছে, লুপটা রিভার্স লুপ, ভালো করে দেখো, লেন্থ অফ L-1, লেন্থ অফ L 5, তাহলে 5 4 দিয়ে শুরু হচ্ছে, 0 অবধি যাবে, 0 মানে 1 অবধি যাবে, এক এক করে কমবে, মানে 4 3 2 1 এই কুটুর জন্য লুপটা ঘুরবে। তো প্রথমবার আয়ের ভ্যালু কত হবে, 4 হবে, ভালো কথা। তাহলে ভালো করে দেখো 4 এ কি বসছো, 4 -1, তাহলে এই 4 ইন্ডেক্সে কি বসাবো, 4 -1 মানে 3টা, মানে 4 এ বসছে 3, গল্পটা 3 এর ভ্যালুটা বসছে, তার মানে 4টা এখানে চলে আসলো, ঠিক আছে, মানে 4টা এর মধ্যে বসলো, এখানে না, এখানে বসলো। তারপরের বার আয়ের ভ্যালু কি হবে, 3, তো 3 তে কে বসবে, 3 -1 2, মানে 2 এর মালটা 3 তে বসলো, মানে এখানে 3 আছে, তাহলে 2 এর মালটা এখানে বসবে, মানে 1 এর মালটা 2 তে বসবে, 2 তে 1 এর মাল বসবে, তাহলে এবার 1 এ কি বসবে, 0 এর মালটা বসে যাবে। এবার হয়ে গেল, এবার লুপ শেষ হয়ে গেল, মানে 1 অব্দি বলেছিলাম ঘুরবে, বেরিয়ে গেল। বেরানোর পর যে এল এ অফ স্টার্টিং এর লাস্টটাকে, লাস্টে আমার 5 ছিল, এল এর 0 তে আমি 5 বসি, ব্যাস, করে প্রিন্ট করে দেবো। এইভাবে কাজটা হলো, সার্কুলারলি কল অল্প হয়ে গেল। এইভাবে প্রোগ্রামটা করব। তো আমরা এই ক্লাসটা এখানেই আমরা হল্ট দিচ্ছি।